হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথফাইন্ডার। তো আজকে আমরা অনলাইন ক্লাস করতে চলেছি ফিজিক্সে। আমার নাম হচ্ছে শুভ্রজিৎ নন্দী, আমি ফাউন্ডেশনের ফিজিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো চলো, আজকে ফিজিক্সে আমরা কোন চ্যাপ্টারটা করব? আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফোর্স, প্রেসার অ্যান্ড ফ্রিকশন। তো ফোর্স নিয়ে কথা বলতে গেলে ফার্স্টেই আমাদের মাথায় আসে যে কার কথা, কোন সায়েন্টিস্টের নাম? সে হচ্ছে নিউটন। তা নিউটনস লজ অফ মোশন দিয়ে আমরা আজকে শুরু করব। তাহলে চলো বোর্ডে একটু ফিরে যাই। আচ্ছা, নিউটনস লস অফ মোশন বলতে অনেকে নিউটনের নাম টাম শুনেছো, তোমরা ক্লাস 8 একটু হয়তো অনেকে জেনেও গেছো লটা কি, আবার অনেকে হয়তো জানো না। এবার অনেকে ভাবছো যে বাপরে নিউটনস ল, সে ল এর মতন ব্যাপার, আবার অনেক কিছু মুখস্থ টুখস্থ করতে হবে। কিন্তু আমি একটা গল্প বলি, শোনো। নিউটনস লস অফ মোশন আমি তোমাদের এক্সাম্পল দিতে পারি, তোমরা একদম ছোট থেকেই জানো, তোমরা ইউজ করেছো কিন্তু জানো না যে এটা নিউটনস লস অফ মোশন। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই। আহ ভাবো তোমার বাড়িতে একদম ছোট পুচকে বাচ্চা, যে স্কুল ঠুলেও যায় না, স্কুলে এখনো ভর্তি হয়নি, অত ছোট পুচকে একটা বাচ্চা, সে ধরো একটা খেলনা নিয়ে খেলছিল। তা ধরো একটা বাচ্চা, ও কি করেছে, খেলনা নিয়ে খেলছিল, খেলতে খেলতে ধরো ওর মা এসছে। মা এসে ওকে একজন, ধরো একটা ছোট্ট, ধরো একটা ছোট গাড়ি নিয়ে খেলছিল, গাড়িটা এখানে রাখা ছিল। তা গাড়িটা নিয়ে নিজের মনে খেলছিল। এবার রিলেটিভ এসছে, যথারীতি পুচকে বাচ্চা দেখাতে নিয়ে গেছে, ওকে মা কোলে করে নিয়ে চলে গেছে। তা ওর গাড়িটা যেখানে ছিল সেখানেই রেখে চলে গেছে। এবার ভাবো বাচ্চাটা যখন অনেকক্ষণ বাদে ফেরত আসবে, সে যদি গাড়িটা ফেরত না পায় কি করবে? গাড়িটা ফেরত না পেলে সে কান্নাকাটি জুড়ে দেবে। এবার তুমি ভাববে কেন? কিন্তু দেখো, তুমি কিন্তু দেখেছো এরকমই হয়। তাহলে অত ছোট বয়স থেকেও ও কিন্তু জানে যে গাড়িটা যেখানে রেখেছিলাম এখানেই থাকার কথা, গাড়িটা নিজে নিজে কোথাও চলে যেতে পারে না। এটার মানেটা কি? এটার মানে হলো, এটাই নিউটনের ফার্স্ট ল থেকে একটা জিনিস আমরা পাই, ইনার্শিয়া বলে একটা জিনিস পাবো, যেটাকে আমরা নতুন করে শিখবো যে ইনার্শিয়া জিনিসটা কি, কার উপর নির্ভর করে। তা ইনার্শিয়ার ক্ষেত্রে বলছে যে নিউটনের ফার্স্ট লটা এবার তাহলে একটু বলি। নিউটনের ফার্স্ট ল বলছে যে যে অবজেক্ট যেমন ছিল সে সেরকমই থাকতে চায়। ধরো কেউ যদি রেস্টে থাকে, যেমন ভাবো বাচ্চাটার এক্সাম্পল দিলাম, বাচ্চাটা গাড়িটাকে রেখেছিল, বাচ্চার গাড়িটা এক জায়গায় পড়েছিল। তা কেউ যদি একে বাইরে থেকে কিছু না করে, মানে কোনো ফোর্স দেয় বা কোনো কিছু যদি অ্যাপ্লাই না করে, গাড়িটা যেখানে ছিল সেখানেই ওর থাকার কথা। তার মানে নিউটনস ফার্স্ট ল কি বলছে, যদি বাইরে থেকে কিছু অ্যাপ্লাই না করা হয়, যে যেমন ছিল, মানে কেউ যদি রেস্টে থাকে রেস্টে থাকবে, মোশনে থাকলে সে মোশন যেরকম ভাবে ছিল, ধরো সোজা ভাবে কেউ যাচ্ছিল একদম স্ট্রেট লাইনে, একটা কেউ যাচ্ছে, আর তার ধরো স্পিড ধরো 10 মিটার পার সেকেন্ড, তাহলে বাইরে থেকে একে যদি কেউ ডিস্টার্ব না করে, এর ঠিক যেমন ছিল অনন্তকাল ধরে এটা মেনটেন করে চলবে। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট আমাদের নিউটন ফোর্সকে ডাইরেক্টলি ফোর্সের নাম আনেনি, কিন্তু ফার্স্ট স্টেটমেন্টে নিউটনস লতে বলা হয়েছে যে যদি কোনো এক্সটার্নাল এজেন্ট বাইরে থেকে অ্যাপ্লাই না করা হয়, তাহলে আমার যে অবজেক্ট যেমন ছিল তেমনই থাকতে চায়। এই যে থাকতে চাওয়ার প্রপার্টিটা, এটাকে বলছে ইনার্শিয়া। মানে এটা সবার মধ্যে আছে। দেখো এই গাড়িটার তো প্রাণ নেই, তাই না? কিন্তু গাড়িটার ভেতরেও কিন্তু আছে, মানে কারোর ভেতর প্রাণ থাকবে না থাকবে এটা কোনো ব্যাপার না, ইনার্শিয়া সবার মধ্যে আছে, তোমার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে আছে। ব্যাপারটা কিরকম, ধরো যে ইনার্শিয়া বারবার বলছি, তাহলে ইনার্শিয়া বলতে গেলে আমাকে দুটো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে, ধরো ইনার্শিয়ার টাইপটা আমরা যদি দেখি, ইনার্শিয়া ইনার্শিয়ার টাইপ, ইনার্শিয়ার টাইপে আমাকে বলা হয়েছে, বা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে একটা হবে রেস্ট, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন। এবার অনেকে বলবে এই দুটোই হয়, আমি আরেকটা বলতে পারি ডাইরেকশন। এবার জিনিসটা কি সেটা বুঝতে গেলে দেখো, রেস্ট মোশন তার মানে আমাকে নিউটনস লস অফ মোশন, মানে আমাদের ফোর্স প্রেসার ফ্রিকশন চ্যাপ্টারে নিউটনস লস অফ মোশন, লস অফ মোশন মানে যেই ল মেনে সমস্ত অবজেক্টের মোশন কাজ করছে।
তাহলে এই মোশন আর রেস্ট এই দুটোকে আমাকে স্লাইটলি আমি একটু বলে দিই, তোমরা ক্লাস 7-এ হয়তো শিখেই গেছো মোশন রেস্ট কাকে বলে আমাদের ফাউন্ডেশনে। তা রেস্ট আর মোশনে ডিফারেন্সটা কোথায়? একটা সিম্পল ওয়েতে বলা যায়, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি থ্রু আউট দা ক্লাস, আমি এখান থেকে একদম যদি না নড়ি, মানে টাইমের সাপেক্ষে, ধরো এখানে রেকর্ডিং হচ্ছে, তুমি দেখবে ভিডিওতে যখন যাবে একটা টাইম তলায় থাকে, টাইমটা চলছে তো চলছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি, হাত পা শুধু এরকম চলছে, কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাহলে তোমরা কি বলবে যে সময়ের সাপেক্ষে আমার পজিশন, টোটাল বডির পজিশন চেঞ্জ হয়নি। মানে ভাবো আমি এখানে একটা লাইন টানলাম, এখানে দুটো লাইন টানলাম, দুটো লাইনে ভাবো এখানে একটা পিঁপড়ে ছিল, ছোট্ট একটা পিঁপড়ে ছিল, তা পিঁপড়েটা আমি সকাল 10টায় আমি স্টপ ওয়াচ অন করেছি, করে দেখলাম যে পিঁপড়েটা কোথায় আছে। এবার 10টা বেজে 5 মিনিট আমি দেখছি পিঁপড়েটা এখানে আছে। এবার এখানে আছে বলতে কি, আমি দেখলাম এই লাইন থেকে ধরো এটা 5 সেন্টিমিটার দূরে, আর এই লাইন থেকে ধরো এটা 10 সেন্টিমিটার দূরে আছে। এবার যদি দেখি 10টার সময় এরকম, 10টা বেজে 5 মিনিটে এরকম, 10টা বেজে 10 মিনিটে এরকম, মানে ও এখানেই আছে, কোথাও কোথাও যাচ্ছে না। এই পুরো এই টাইমের মধ্যে ও এখানেই দাঁড়িয়েছে, তাহলে ওকে কি বলবো? ওকে বলবো ওর পজিশন বদল হয়নি সময়ের সাপেক্ষে, তাহলে ও কিসে আছে? ওকে বলবো রেস্টে আছে বা স্থির অবস্থায় আছে। মোশন কখন বলতাম? ধরো এখানে আছে, এখান থেকে ধরো 10টা বেজে 5 মিনিটে আমি দেখছি প্রথমে এখানে ছিল, তারপর ধরো এখানে কোনো একটা জায়গায় পৌঁছেছে, এইখান থেকে ধরো বলছে যে 20 সেন্টিমিটার, এখান থেকে ধরো হয়েছে 8 সেন্টিমিটার, তাহলে আগে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ছিল, এখন এই লাইনটা থেকে 20 সেন্টিমিটার দূরে, এই কত, হ্যাঁ তোমার 20 সেন্টিমিটার দূরে, আর এই লাইনটা থেকে ধরো 8 সেন্টিমিটার দূরে আছে পিঁপড়েটা, এই জায়গায় এখন এসে পৌঁছেছে। তাহলে এই যে রেস্ট অ্যান্ড মোশন জিনিসটা আমি যদি বুঝি, যে মোশন বলতে বোঝাচ্ছে কোনো অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে কোনো একটা অবজারভারের রেসপেক্টে। অবজারভার মানে কেউ একজন দেখছে, এই যে টাইম নোট করছিল, কেউ টাইম তো কাউকে নোট করতে হচ্ছে, যেমন তুমি নোট করছিলে, তুমি ভাবো এখানেই দাঁড়িয়েছিলে, এখানে দাঁড়িয়ে বা তুমি দূর থেকে কোথাও দাঁড়িয়েছো, তুমি দাঁড়িয়ে এখান থেকেই পুরো সমস্ত কিছু মাপছো, একটা ফিক্সড পয়েন্ট বা ফিক্সড পজিশন থেকে তুমি মাপছো, তো সেই রেসপেক্টে আমি বলতে পারি রেস্ট আর মোশনকে এভাবে আমরা আলাদা করতে পারি। কিন্তু তোমরা হয়তো শুনেছো যে একটা কথা বলা যাক, যে এই যে আমরা যখন আর্টে আছি, তুমি যদি ভাবো এই ক্লাসটা যখন দেখছো, তুমি ধরো ডেস্কে বসে আছো, বসে বসে ক্লাসটা দেখছো, তুমি বলবে তুমি রেস্টে আছো। কিন্তু ভাবো কোনো অ্যাস্ট্রোনট যদি তোমার দিকে তাকায় স্পেস স্টেশন থেকে, ভাবো তুমি ছাদে বসে ভিডিওটা দেখছি, তাই অ্যাস্ট্রোনটের কাছে খুব পাওয়ারফুল একটা টেলিস্কোপ আছে, সে সামহাউ তোমার দিকে লোকেট করেছে, তোমার বাড়িটার দিকে লোকেট করেছে, তা সে তোমাকে কিরকম দেখবে? সে কিন্তু তোমাকে রেস্টে থাকা দেখবে না। কেন? কারণ আর্থেরও একটা মোশন আছে। তার মানে দেখো অবজারভার যে কে দেখছে সেটা যদি বদল হয়ে যায়, তাহলে মোশন আর রেস্টের ঘটনাটা অদল বদল হয়ে যায়। মানে তুমি দেখবে তোমার চারপাশে বাড়ি ঘর সব রেস্টেই আছে, ঠিক আছে? তাহলে এই রেস্ট অ্যান্ড মোশনে আমরা স্পেসিফিক্যালি যেটা বলছি, যে নিউটন যখন বলছিল যে আমরা পৃথিবীর রেসপেক্টেই সমস্ত ক্যালকুলেশন গুলো করছি, স্পেস স্টেশন তো পৃথিবীর বাইরে, ওখান থেকে আমরা কিছু দেখছি না। তা নিউটনস লজ অফ মোশনে ফার্স্টে আমরা খুব কম মোশনটাকে আমরা সিম্পল ওয়েতে যদি বলি যে কোনো একটা অবজেক্ট পৃথিবীর রেসপেক্টে বা কোনো একটা ফিক্সড পৃথিবীতে থাকা কোনো ফিক্সড পয়েন্টের রেসপেক্টে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তার পজিশন বদল করছে, তাহলে বলবো সে মোশনে আছে। এইবার নিউটনস লজ অফ মোশনে বলেছে মোশন যদি কারোর চেঞ্জ করতে হয় বা কেউ যদি রেস্টে থাকে তার পজিশনও যদি চেঞ্জ করতে হয়, মানে কোনো বদল যদি আনতে চাই, তাহলে আমাকে বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে। এই যে বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করব সেটাকে বলছি আমি ফোর্স। দেখো বাইরে থেকে, এক্সটার্নাল, এক্সটার্নাল কথাটা খুব ইম্পর্টেন্ট, এক্সটার্নাল, ঠিক আছে? ভেতর থেকে বা ভেতরে কি হচ্ছে সেটা আমরা এখনই যাব না, ইন্টারনাল ফোর্স কি জিনিস সেখানে আমরা যাব না, কিন্তু নিউটনস লতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সটার্নাল ফোর্স। একটা মজার গল্প বলি, সেকেন্ড লতে চলে যাওয়া যাবে একটু অন্যরকম ভাবে। তো মজার গল্পটা হলো, ভাবো শীতকালে একদম সকালবেলা কারোর ঘুম থেকে অতটা উঠতে ইচ্ছা করে না, আমার তো ইচ্ছা করেই না একেবারে। তা শীতকালে ধরো তুমি ঘুমিয়ে আছো, সেদিন রোববার, আর কি হয়েছে, তোমার ধরো পাথফাইন্ডারে ক্লাস আছে, অফলাইন ক্লাস আছে, তা মা বলছে উঠে পড় উঠে পড় তাড়াতাড়ি ক্লাস আছে উঠে পড়। এবার তুমি তো ভুলেই গেছো যে সানডে, হ্যাঁ, তুমি ভেবেছো যে উইন্টার ভ্যাকেশন চলছে, পাথফাইন্ডারও হয়তো ছুটি থাকবে, তা
সেদিন তোমাকে যেতে হবে পার্থ ফাইন্ডার। মা সকালবেলা ডেকেছে 6টার সময়, যে আগে একটু আসার আগে একটু পড়াশোনা করে নিলে ভালো। মা ডেকে গেছে, বাবু উঠে পড়, 6টা বাজে। তুমি একদম মরার মতন শুয়ে ঘুমোচ্ছ, কোনো নাড়াচাড়া নেই, কানে কিন্তু আওয়াজটা গেছে, তোমার ওঠার কোনো ইচ্ছা না, একদম পড়ে চুপচাপ ঘুমোচ্ছ। এইবার কি হলো, মা কাজ করতে করতে ভুলে গেছে, তুমি চুপচাপ ঘুম মানে শুয়েই আছো, ঘুম ভেঙে গেছে, উঠতে চাইছো না। শীতকালে কার উঠতে ভালো লাগে অত সকালে? 7টার সময় মা এসে বলছে, বাবু ওট ওট করে চেঁচালো, কোনো নাড়াচাড়ার কোনো ব্যাপার নেই। এইবার 7:30টার সময় মা এসে কি করছে, কান ধরে এক টান মেরেছে। এইবার বলো, তুমি কি বসে মানে শুয়ে থাকতে পারবে? ঘুমের ভান করতে পারবে না, তোমাকে উঠতেই হবে। এইবার এই গল্পটা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম, দেখো তুমি কিভাবে ছিলে, তুমি ঘুমিয়েছিলে, তুমি রেস্টে ছিলে বলতে পারি। তা তুমি নিজে থেকে উঠতে চাইছিলে, জাস্ট মজা করে বলছিলাম, এক্সাম্পলটা মজার ছলে দেখো। তা নিজে থেকে কিন্তু ঘুম থেকে উঠতে চাইছিলে, তা তোমাকে ওঠালো কে? কে ওঠালো? মা উঠিয়েছে। এবার আমরা পড়বো, আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে এরকম একটা এক্সপ্রেশন আমরা পাবো। আমি মজা করে বললাম ফোর্সই হচ্ছে মা, ঠিক আছে? এটা পরে আমরা জানবা, কেউ কেউ হয়তো জেনেও গেছো এতদিনে, এটাকে মাস বলছি, এটাকে এ দিয়ে আমরা অ্যাক্সিলারেশন বলি। অ্যাক্সিলারেশন কি জিনিস আমরা আসবো, কিন্তু এই গল্পটা মনে থাকলে তোমার পরবর্তীকালে খুব কাজে লাগবে, যে ফোর্স দিলে কেউ যদি রেস্টে থাকে তাহলে তার রেস্টটা চেঞ্জ হবে। কেউ রেস্ট থেকে যখনই মোশনে আসে তাহলে তার ভেতর কি হয়, একটা অ্যাক্সিলারেশন তৈরি হয়। মানে একা একা কেউ মুভ করতে পারে না, বাইরে থেকে কিছু না কিছু আমাকে অ্যাপ্লাই করতেই হবে। এই যে তুমি ঘুমিয়েছিলে, তুমি যে ঘুমিয়ে থাকার টেন্ডেন্সিটা দেখাচ্ছ, এইটাই হচ্ছে, তুমি রিয়েল লাইফে বলতে পারো এটাই হচ্ছে আমার ইনার্শিয়ার এক্সাম্পল। ইনার্শিয়ার এক্সাম্পল কেন? কারণ তুমি যেমন ছিলে তেমনই থাকতে চাইছো, বাইরে থেকে মা মানে এক্সটার্নালি মা এসে তোমাকে ডিস্টার্ব করাতে তুমি সেই কন্ডিশনটা মানে রেস্টে ছিলে, সেই কন্ডিশনটা থেকে চেঞ্জ করতে বাধ্য হয়েছো। তা এটাই হচ্ছে ইনার্শিয়া। ইনার্শিয়া হচ্ছে যে কোনো তোমার অবজেক্টের প্রপার্টি, বলা যায় যে এটা সমস্ত অবজেক্টে আছে, কেউ বেঁচে আছে কেউ মরে গেছে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে ইনার্শিয়া আছে। ইনার্শিয়ার কাজ কি, সে যেরকম কন্ডিশনে থাকে, রেস্টে থাকলে রেস্টেই থাকতে চায়, মোশনে থাকলে মোশনেই থাকতে চায়। সেটা যদি চেঞ্জ করতে চাওয়া হয় তাহলে আমাকে বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করতে হবে, সেই বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করতে হয় সেটাকেই বলছি আমি ফোর্স। বাইরে থেকে অ্যাপ্লাই যদি না করা হয়, বা ধরো একটা এক্সাম্পল দিই, একটা এই বোর্ডটাকে ধরো একটুখানি ঠেলার চেষ্টা করছি, অল্প একটু ফোর্স দিচ্ছি, একটু একটু কাঁপছে, কিন্তু আরেকটু আস্তে যদি ফোর্স দিই তাহলে বোর্ডটার কিন্তু কিছুই হবে না, যেমন ছিল তেমনই থাকবে। তার মানে আরেকটা কথা বলা যায় যে এই যে মা যদি একদম আস্তে করে তোমাকে একটু হাত ধরে আলতো করে যদি টানতো, তা তুমি কি উঠতে না? ধরো এসে চাদরটা যেটা চাপা দিয়ে ঘুমোচ্ছিলে সেটা যদি টেনে সরিয়ে দিত, তা তুমি উঠতে না, মানে সাফিসিয়েন্ট না, কান ধরে টান মেরেছে তাই তুমি উঠে পড়েছো। তার মানে সাফিসিয়েন্ট ফোর্স যদি দেওয়া হয় তবে আমি অবজেক্টের মধ্যে ওই চেঞ্জটা, মানে যে কন্ডিশনে ছিল, রেস্টে আছে না মোশনে আছে, ওই কন্ডিশনটা চেঞ্জ হতে দেখবো। না হলে তুমি বলতে পারো স্যার যদি ফোর্স অ্যাপ্লাই করি সাফিসিয়েন্ট না হয় তাহলে তো বুঝতেই পারবো না ইনার্শিয়া আছে না নেই। না, বুঝতে পারবো কেন? আমি যদি চেষ্টাও করি, ঠিক আছে, তাহলে আমাকে কোনো কিছু মোশন বা রেস্টের যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে, মানে ফোর্স আমাকে দিতেই হবে। না ফোর্স দিলেও একা একা এই জিনিসটা করতে পারবে না। যেমন আমাদের চ্যাপ্টারটা কি, ফোর্স প্রেসার ফ্রিকশন। তোমরা বলতে পারো স্যার একা একা তো অনেক কিছুই থেমে যায়, একটা ফুটবলকে আমি গড়িয়ে দিলাম কিছুক্ষণ বাদে ও থেমে যাবে, এবার এটা থামলো কেন? এ তো নিউটন বলেছিল যে কারোর ওপর যদি বাইরে থেকে কেউ ফোর্স না দেয় তা এটা তো থামা উচিত না। তুমি ভাবো তুমি বলটাকে এখানে একটা জাস্ট ঠেলা দিয়েছিলে, বলটা গড়িয়ে 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 যাচ্ছিল, তা তুমি কি দেখতে পাচ্ছ বাইরে থেকে, যে তুমি একবার ঠেলা দিয়েছো, তুমি তো পা দিয়ে বলটাকে মারতে 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 নিয়ে যাচ্ছ না, তাহলে যাবে। কিন্তু একবার ধরো লাথি মেরেছো, সেই বলটা কিছু দূর যেতে 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 গড়িয়ে গড়িয়ে গিয়ে এখানে এসে ধরো থেমে গেল। এই যে থেমে যাচ্ছে, থেমে গেলে একা একা তো থামার কথা না। নিউটনস ল কি তাহলে ঠিক না, সব কিছুর জন্য কাজ করবে না? না, করবে। অ্যাকচুয়ালি এখানে এই যে বললাম আমাদের চ্যাপ্টারের লাস্ট নামটা কি, ফ্রিকশন। তাহলে ফ্রিকশনও দেখতে পাবো একটা ফোর্স, যেটা কি করবে, জেনারেলি আমরা দেখতে পাই কোনো অবজেক্ট যদি মুভ করে, মোশনে থাকে, তাহলে তাকে কি করে, সেই মোশনটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর এটা কন্ট্যাক্টে থাকলে কাজে করে। তাহলে ধরো এই বলটা যে তুমি লাথি মেরেছিলে এখানে, বলটা জ্বলতে চলতে 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 থামার কথা ছিল না, কারণ একবার ফোর্স দিয়ে ছেড়ে দিয়েছো, ও যেই ভেলোসিটিটা পেয়েছে সেটা নিয়েই ওর যাওয়ার কথা।
কিন্তু তুমি দেখছো কিছুক্ষণ বাদেও স্লো হতে 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 থেমে গেল। এটা কেন? এটা হলো একটা, তার মানে সত্যি আমার একটা ফোর্স কাজ করেছে, যেটাকে বলেছি ফ্রিকশন। তার মানে এটা মাথায় রাখবে, যদি কোথাও কোনো অবজেক্টের ইনারশিয়ার চেঞ্জ দেখতে পাও, তাহলে এটা জানবে ডেফিনেটলি সেখানে ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখানে ইনারশিয়ার চেঞ্জ মানে কি? ওর কিরকম ইনারশিয়া ছিল? ইনারশিয়া অফ মোশন ছিল। ইনারশিয়া অফ মোশন থেকে ও কিসে কনভার্ট হলো? ওর রেস্টে পৌঁছালো, মানে ইনারশিয়া অফ রেস্টে চলে এলো। এবার এটা একা একা কখনোই একটা অবজেক্টের পক্ষে সম্ভব নয়। তাহলে এখান থেকে দেখো, আমরা নিজের চোখে যদি কিছু নাও দেখতে পাই, এটা থামলো, যেমন তুমি বলটাকে লাথি মেরেছিলে, নিজের চোখে দেখেছো বা এক্সপিরিয়েন্স করেছো যে তুমি ফোর্স দিয়েছো, তাই ওটা রেস্ট থেকে চলা শুরু করেছো, কিন্তু একা একা থেমে গেল। এখানে তো দেখতে পাচ্ছি না ফোর্সটা, কিন্তু এখানে দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি নিউটনস ল থেকে, যে নিশ্চয়ই বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই হয়েছে এর উপর, আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু কিছু একটা অ্যাপ্লাই হয়েছে, না হলে নিউটনের প্রথম সূত্রে গন্ডগোল হয়ে যেত। তাহলে এইভাবে আমাদের ফার্স্ট লটা যায়। এবার তুমি বললে স্যার আপনি রেস্ট আর মোশন নিয়ে তো কথা বললেন, নিউটনস লজ অফ মোশনে এই ইনার্শিয়া বলতে গিয়ে আপনি বলছেন 3 রকমের হয়। তো ইনার্শিয়ার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ডাইরেকশন। তো ডাইরেকশনটা কিরকম? এটা সিম্পল একটা এক্সাম্পল দিই। ভাবো আমার কাছে একটা, ধরো দেওয়ালে আমি একটা বল ছুঁড়ে মেরেছি, বলটা ধরো 10 মিটার পার সেকেন্ডে একটা স্পিডে যাচ্ছিল। ভেবে নাও এই ডাইরেকশনটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার একটা সলিড ওয়াল, ধরো ইট দিয়ে তৈরি একটা শক্তপোক্ত ওয়াল, আমি একটা নর্মাল যেরকম খেলার বল আছে সেই বলটাকে ধরো 10 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে মেরেছি। তা 10 মিটার পার সেকেন্ডে বলটা, ভাবো আমি একটা বল নিলাম, এই একটা বল নিলাম, এই বলটা ছুঁড়ে মারলাম, তা এই বলটা যাচ্ছে এইভাবে, গেল, গিয়ে ধাক্কা খেলো, খেয়ে একদম সেম যেভাবে যেই লাইনে গেছে এই লাইনে গেছিল, গিয়ে ধাক্কাকে একদম সেম এই লাইনেই ফেরত চলে এলো। এই, তাহলে দেখো আমি বলছি এটার বদল হয়নি, 10 মিটার পার সেকেন্ডে কোনো চেঞ্জ হয়নি, মানে বলটা ধাক্কা খেলো, খেয়ে আবার ও 10 মিটার পার সেকেন্ডেই ফেরত চলে এলো। তুমি বলবে স্যার মোশনে তো কিছু চেঞ্জ হলো না, ইনার্শিয়া অফ মোশন কোথায় চেঞ্জ হলো? ও তো যেই স্পিডে ছিল সেই স্পিডে ছিল, স্লো হলো না, কিছুই হলো না। আমি বলবো হ্যাঁ চেঞ্জ হয়নি, কিন্তু আমি কি বলেছিলাম 3 নম্বর ইনার্শিয়া কোনটা? 3 নম্বর ইনার্শিয়া হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো, ও কি এখন আর ইস্ট ডাইরেকশনে আছে? না, ও তো ইস্ট ডাইরেকশনে, ইস্ট ডাইরেকশনের দিকে আসছিল, ধাক্কা খাওয়ার পর কোন দিকে যাবে? এই দিকটা ছিল ইস্ট, তাহলে তার উল্টো দিকটা হয়ে গেল ওয়েস্ট। তাহলে এরা কারা? এরা হচ্ছে ডাইরেকশন, তাই তো? তাহলে আমি একটা জিনিস দেখলাম, দেওয়ালটা কি করলো? দেওয়ালটা বলটাকে একটা কিছু দিয়েছে। কি দিয়েছে? নিউটনস ফার্স্ট ল, ফোর্স দিয়েছে। ফোর্স দেওয়াতে কি হয়েছে? ওর ইনার্শিয়া অফ মোশন দেখে মনে হচ্ছে চেঞ্জ হয়নি, কারণ যা ভ্যালু ছিল সেটাই রয়েছে, কিন্তু ডাইরেকশনটা দেখো কি হয়েছে, বদলে গেছে। এটা আমরা হরদমই দেখতে পাই, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যাই করো, যখন বল আসছে, ধরো কেউ ধরো একদম ফাস্ট বোলার একজন বল করেছে, ইয়র্কার দিয়েছে, আর একজন বিরাট কোহলি ধরো এরকম করে একদম ইয়র্কার মানে ছক্কা মেরেছে, আর ধরো, বা ছক্কা না, স্ট্রেট ড্রাইভ দিয়েছে, স্ট্রেট ড্রাইভ মেরেছে, তাহলে ধরো একদম যেই বলটা যেভাবে এসেছিল একদম সেইভাবেই ধরো চলে গেল। যদি যায়, তাহলে এখানে চেঞ্জটা কি হলো? এখানে ও ব্যাট দিয়ে যেটা অ্যাপ্লাই করলো সেটা হচ্ছে ফোর্স, সেই ফোর্সের জন্য কি চেঞ্জ হয়েছে? ডাইরেকশন বদল হয়েছে। তাহলে আমরা ইনার্শিয়ার 3টে জিনিস দেখলাম, একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে মোশন, আর একটা হচ্ছে ডাইরেকশন। এইভাবে আমাদের ফার্স্ট ল আমরা এখানে মোটামুটি ওভারঅল কনক্লুড করতে পারি। তাহলে সেকেন্ড লতে এবার আস্তে আস্তে আমরা যাব, আমাদের মাথায় আসবে যে স্যার নিউটন এটা বলেছিল, এটা তো ছোটবেলা থেকে আপনি বললেন, ছোটবেলা থেকে তো আমরা জানি, মানে লটা না পড়লেও তো আমরা এক্সপিরিয়েন্স করে বলতে পারি এটা আছে। হ্যাঁ, উনি কিন্তু সুন্দর করে এটাকে পাবলিশ করেছিলেন, কারোর মাথায় আসেনি যেটা পাবলিশ করা যায়, আচ্ছা এই তো ন্যাচারাল ব্যাপার, এরকমই হয়, কিন্তু এই ন্যাচারাল ব্যাপারও কিন্তু আমাদের এক্সপ্লেন করতে লাগে, আর সেটা করার জন্য ফিজিক্স হচ্ছে আলটিমেট তোমার টুল। তা এই যে তাহলে ব্যাস এরপরেই কি আমাদের কাজ শেষ? না, এইবার ধরো আমি চাই কি, যে এই যে একটা কথা বলছো না, সাফিসিয়েন্ট ফোর্স দরকার, মানে একটা মিনিমাম একটা ফোর্স দরকার, তবে গিয়ে আমি চেঞ্জটা দেখতে পাবো, নাহলে চেঞ্জ করার চেষ্টা করতে পারি, চেঞ্জটা নাও হতে পারে।
চেঞ্জ করার চেষ্টা হতে পারে, সেটা চেঞ্জটা নাও হতে পারে। আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, যেমন এটাতে বলেছিলাম আমি ধাক্কা মারলাম, এটার কিছুই হয়নি, পড়ে খুব জোরে ধাক্কা মারলে এটা নড়ে ধরে উঠবে, পড়েও যেতে পারে, এটা আমি রিস্ক নিচ্ছি না। তা এই যে চেঞ্জটা যে হলো না, কিন্তু আমি তো ফোর্স দিলাম, আমি তো বুঝতে পারছি। আমি কি করে বুঝতে পারছি সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, যে থার্ড ল বলে একটা জিনিস আছে। তা আমাদের আজকে মেন মোটো হবে দুটো ল অবধি করা, কারণ নিউটনের তিনটে ল আছে, প্রথম ল, দ্বিতীয় ল আর তৃতীয় ল। তা ফার্স্ট লটা আমাদের মোটামুটি সামারাইজ করা যায়, যে বলা যায় যে ফার্স্ট লতে দুজনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে ইনার্শিয়া। ফোর্স হচ্ছে আমার, ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তবেই আমি ইনার্শিয়া বদল করতে পারি। সেকেন্ড ল বলছে যে এবার আমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে যে কতটা চেঞ্জ করব। চেঞ্জ তো বুঝতে পারছি, কিন্তু চেঞ্জ আমার কতটা হবে, কতটা চেঞ্জ করব, বা এতটুকু চেঞ্জ করতে গেলে আমার কত অ্যামাউন্টের, এই যে বলছি এক্সটার্নাল এজেন্ট ফোর্স, সেটা অ্যামাউন্টটা কত। তাহলে আমার মোদ্দা কথা, আমার গোল হচ্ছে ফোর্সের ভ্যালু বার করা, যে এতটুকু ফোর্স দেবো তবে এই চেঞ্জটা হবে। ঠিক আছে, যেমন ধরো এটাতে একটা এক্সাম্পল দিই, যে ফোর্সের ভ্যালু বার করে আমি কি করব। তুমি ভাবো যে ইয়র্কারে যদি তুমি ধরো ক্রিকেট খেলছো, তোমাকে যদি 6 মারতে হয়, তুমি কি আলতো করে এরকম করে মারবে 6 হবে? না, ব্যাট ভালো মতো সুইং করে মারবে তবে গিয়ে 6 হবে বা 4 হবে। একদম আস্তে মারলে কি কিছু হবে? হবে, একটু চেঞ্জ হবে, কিন্তু তোমার ডিজায়ার্ড রেজাল্ট পাবে না। তার মানে ফোর্সটা যদি আমরা জানতে পারি, বা কতটুকু ফোর্স দিতে হবে জানতে পারি, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি জিনিসটার মোশনের কি চেঞ্জ হতে পারে, বা ইনার্শিয়ার কি চেঞ্জ হতে পারে। তা সেটার জন্য ফার্স্টে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমাদের কি, এখানে আসি আমরা একটা জায়গায়। আচ্ছা একটু দাঁড়াও, এটাকে একটু স্ক্রল করে তুলে নিই, এটা আমরা পরে করব, এটা তো আমাদের তাহলে আমরা কি যাই, সেকেন্ড লতে যাই। সেকেন্ড ল, দেখো আমি ল গুলো এখানে লিখে, স্টেটমেন্ট গুলো লিখে সময় নষ্ট করছি না। স্টেটমেন্ট তুমি যে কোনো বইতেই পেয়ে যাবে, আমাদের বইতেও পেয়ে যাবে। আমার এই ক্লাসটার মেন মোটো হচ্ছে যে আমরা একদম ইন ডেপথে গিয়ে বুঝবো, যে রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করবো, যে জিনিসটা হচ্ছে এটা কি। আগে ফিজিক্স বুঝতে পারলেই হয়ে গেল, তুমি নিজেই সুন্দর করে স্টেটমেন্টটা জোর করে মুখস্থ করতে হবে না, দাঁড়িয়ে কমা, তুমি একবার বুঝে গেলে দেখবে মানে মুখস্থ করা খুব সোজা হয়ে যায়। না বুঝলে বড্ড বার্ডেন মনে হয় জিনিসটা। সেকেন্ড লতে বলছে যে এবার আমি জানতে চাই ফোর্সটা মাপবো, আমার মাপার ইচ্ছা হয়েছে, তো কি করে মাপতে যাব? মাপতে গেলে চেঞ্জ ইন ইনার্শিয়া দরকার। এবার চেঞ্জ ইন ইনার্শিয়া, ইনার্শিয়া তো বললাম যে কেউ রেস্টে আছে, কেউ মোশনে আছে, কিন্তু ইনার্শিয়া মাপবো কি করে? ইনার্শিয়া মাপার জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো আমি একটা কাজ করি, ধরো যে এই বলটা খুব হালকা, এই বলটা একদম হালকা বল, ঠিক আছে, আর এই বলটা খুব ভারী। তাহলে একটু কমন সেন্স লাগাও, যদি আমি এই বলটা উঁচু থেকে ছুড়ি, তাহলে আমাকে এই বলটা ছুটতে গেলে একটু বেশি, দেখো আমার হাতের মোশনটা একটু বেশি হচ্ছে, আর এটাতে দেখো হাতের মোশন বেশি করতে হচ্ছে না, খুব একটা বেশি করতে হচ্ছে না। বা তোমরা খেয়ালও করেছো হালকা বল ছুটতে বেশি কষ্ট হয়, এই বেশি না, হালকা বল ছুটতে কম কষ্ট হয়, আর ভারী বল ছুটতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়। তাহলে আমরা এই হালকা ভারী, তাহলে বললাম যে স্যার হালকা ভারী, তার মানে ইনার্শিয়া ব্যাপারটা একটু আইডিয়া করা যাচ্ছে, যে কারোর যদি মোশন ক্রিয়েট করতে হয়, এটার যেমন এইটুকু তুলতে আমাকে এইটুকু তুলতে অনেকটা ফোর্স দিতে হচ্ছে, এটাকে এইটুকু তুলতে আমাকে অল্প ফোর্স দিতে হচ্ছে। তাহলে এদের কম্পেয়ার যদি করি, এর মাস বেশি, এর মাস কম। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টালি কি বুঝলাম, যে আমাকে সেম স্পিডে দুজনকে যদি পাঠাতে হয়, তাহলে আমাকে এটাতে হালকাটাতে কম ফোর্স দিতে হচ্ছে, ভারীটাতে বেশি ফোর্স দিতে হচ্ছে। এই যে কম ফোর্স বেশি ফোর্স বুঝতে পারলাম কতটা, সেটা আমরা দেখব। তাহলে এখানে একটা জিনিস আমার মাথায় আসলো, নিউটন দেখলো যে তাহলে মাস জিনিসটা এটা হচ্ছে ইনার্শিয়ার একটা মেজারমেন্ট। বলা যেতে পারে, একটা সিম্পল এক্সাম্পল দিই, বেশ মজার, এটা করো না আবার, এটা একটু বদমাশি টাইপের এক্সাম্পল। একটা জুতোর বাক্স আছে, ফাঁকা বাক্স, আর একটা জুতোর বাক্স আছে। এবার জুতোর বাক্সে একটাতে ইট ভরা আছে, আদলা ইট ভরে রেখেছো, আর একটাতে ফাঁকা আছে। তো
তা তুমি মজা করে বন্ধুকে বললে যে এই এই বাক্সটা ফাঁকা, ঠিক আছে, এমটি। এটাতে বললে, বন্ধুকে বললে ভাই এটা লাথি মেরে কত দূর পাঠাতে পারিস দেখাতো। ও কি করেছে, জোরে এসে একটা লাথি মেরেছে, বাক্সটা উড়ে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি যেটাতে ইট ভরা আছে, ও তো আর দেখতে পায়নি জুতোর বাক্সে, ও যদি এসে এখানে লাথি মারে কি হবে, কি মনে হয়? বেচারাকে হসপিটালে যেতে হবে, পায়ের 12টা বেজে, ও তো দেখতে পায়নি, ও ভেবেছে এটা হালকা, লাথি মারলাম উড়ে চলে গেল, ও ভেবেছে এটাও হালকা ফাঁকা হবে। তা লাথি মারাতে ওর পায়ের 12টা বেজে গেল। তাহলে এখানে হলোটা কি, এখানে দেখলাম যে আর এটা বেশি দূর যেতেও পারলো না, ওর পায়ে জোরে ব্যথা পেল। তাহলে এখানে একটা জিনিস দেখলাম, এটার মাস কি কম, এটার মাস বেশি, তাই তো? এটা হায়ার মাস, এটা লোয়ার মাস। এবার এখানে দেখো তাহলে কে কোন বক্সটা ছিটকে চলে গেল, এটা ছিটকে গেল। তা ছিটকে গেল, চেঞ্জ কার বেশি হয়েছে? কমন সেন্স কি বলছে, এটার চেঞ্জ বেশি হয়েছে। এটা বেশি দূর যেতেই পায়নি, বেচারা ব্যথাও পেয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জটা হওয়ানোর জন্য আমি দেখলাম যে তার মানে বাধাকে দিতে পারলো, এই যে যে ফোর্সটা তো ওই বন্ধুটাই দিয়েছে, দুবারই সেম লাথি মেরেছে। তা প্রথম ক্ষেত্রে একটা ছিটকে চলে গেল, তারপরেরটাই গেলই না, উল্টেও ব্যথা পেয়ে গেল। তা এখানে বলা যায় যে এই এক্সপেরিমেন্ট থেকে বলতে পারি যে আমার যার মাস কম তার নিজের স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশনটাকে ধরে রাখার ক্ষমতা কম, কারণ দেখো ছিটকে চলে গেছে। আর এটার স্টেট অফ রেস্ট থাকার যে ছিল সেটা খুব একটা বেশি দূর যায়নি, এর মাস বেশি ছিল। আমরা রিয়েল লাইফেও দেখেছি, খুব ভারী জিনিসকে নড়াতে গেলে খুব কষ্ট করতে হয়, খুব বেশি ফোর্স দিতে হয়। তাহলে আমরা ইনারশিয়াকে এরপর থেকে আমরা কি বলবো, ইনারশিয়া আর মাস এদের আমরা কি বলবো, এরা ইকুইভ্যালেন্ট হবে। ইকুইভ্যালেন্ট মানে ইনারশিয়া মাস যদি ধরো যে বলেছে একটা অবজেক্টের 5 কেজি আর একটা অবজেক্টের ধরো 10 কেজি মাস আছে, তাহলে কার ইনারশিয়া বেশি হবে? কার ইনারশিয়া বেশি হবে, এটা না এটা বেশি হবে, এইটা। তাহলে ইনারশিয়া বেশি হচ্ছে এটা। এবার ইনারশিয়া বেশি তো হলো, তা সেকেন্ড লতে ইনারশিয়ার কাজ কি? সেকেন্ড লতে ইনারশিয়ার কাজ হচ্ছে, সেকেন্ড লতে নিউটন একটা নতুন জিনিস বললেন, তার নাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম, তা মোমেন্টামে একটা এক্সাম্পল বলা যায় যে মোমেন্টাম জিনিসটা কাকে বলছে। মোমেন্টাম জিনিসটা বলছে যে, যেমন ধরো তা মোমেন্টাম জিনিসটা আমরা বইতে পড়বো, রেদার আমার বলা উচিত লিনিয়ার মোমেন্টাম। আমি লিনিয়ার টার্মটা এখন অতটা ইউজ করছি না, কারণ মোটামুটি আমরা সবই নিউটনস লতে স্ট্রেট লাইনে মুভ করছি, এইগুলোই ধরে নিয়ে কাজ করছি। তো মোমেন্টাম বলছে দেখো ইনারশিয়ার একটা পার্ট আছে মাস আর একটা ভেলোসিটি, মাস টাইমস ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। তা মাস ইনটু ভেলোসিটিতে, এটা আবার এক্স ভেবে নিও না, ঠিক আছে, মাস টাইমস ভেলোসিটি। এবার মাস তো বোঝা গেল যে হলো, ভেলোসিটিও হলো, এগুলো আমরা জানি। এটা আবার কোথাকার নতুন একটা টার্ম, শেখার কি দরকার? শেখার কি দরকার, একটা এক্সাম্পল ভাবো যে, ধরো একটা এক্সাম্পল দিই, একটা বয়স্ক লোক, ধরো এখানে আরেকটা লোক দাঁড়িয়ে ছিল, একটা খুব বয়স্ক লোক, ধরো তার মাস মোটামুটি কত হবে, ধরে নিলাম 60 কেজি মতো হবে। তো সে ধরো 1.8 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে আস্তে আস্তে হেঁটে আসে। 1.8 খুব আস্তে, মোটামুটি আমরা একটু তাড়াতাড়ি হাঁটলে সেগুলোকে আমরা বলতে পারি যে মোটামুটি থ্রি 3 কিলোমিটার পার আওয়ার, বা একটু জোরে হাঁটলে 5 কিলোমিটার পার আওয়ার। তা 1.8 কিলোমিটার পার আওয়ার খুব আস্তে। এত আস্তে ধরো একজন হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে একজন দাঁড়িয়ে ছিল বয়স্ক লোক, দেখতে পায়নি, এর সঙ্গে ধাক্কা লেগেছে। তা কি হবে, কি একদম ছিটকে উড়ে চলে যাবে, খুব ব্যথা লাগবে না,
আস্তে 1.8 কিলোমিটার/আওয়ার আমি বলতে পারি, ধরো একদম এরকম আস্তে আস্তে বয়স্ক লোকরা যেরকম করে হাঁটে এরকম এরকম করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তা এইভাবে যদি আসে, এসে ইনি যদি এনাকে মানে একজনকে ধাক্কা মারে, এর সেরকম কিছু হবে না, খুব একটা কিছু দেখতে পাবো না। এইবার 1.8 কিলোমিটার/আওয়ার কেন নিলাম, একটু ইচ্ছা করে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তা 1.8 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে যদি আমি কনভার্ট করি, তাহলে এটা অলমোস্ট কত হয়, মিটার/সেকেন্ড 5/18 দিয়ে যদি করি, তা এটা হয়ে যাবে আমাদের 10, 18 কেটে গেল, তাহলে হয়ে যাবে আমার হাফ, তাই তো? তাহলে 18 কেটে গেল 0.0, হাফ মিটার/সেকেন্ড। তাহলে হাফ মিটার/সেকেন্ডে একজন এসছে, তার মাস হচ্ছে 60 কেজি। তাহলে এখানে ধাক্কা, বয়স্ক লোক যদি ধাক্কা মেরে একদম থেমে যায়, তাহলে ভাবো তো এই যে মোমেন্টাম কথাটা বলেছিলাম, মোমেন্টাম কত হলো, 60 হচ্ছে মাস, আর ভেলোসিটি হচ্ছে হাফ মিটার/সেকেন্ড। দেখো দুটোই এসআই সিস্টেমে নিয়েছি আমি, কিলোমিটার/আওয়ার ইনটু কেজি করে দিলে মুশকিল হয়ে যেত, কারণ দুটো সিস্টেম আলাদা। আমরা যখনই কোনো ফিজিক্সে ক্যালকুলেশন করব, মিক্স ইউনিট ইউজ করব না। কোনো একটা ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি বার করতে গেলে আমাকে ডিফারেন্ট ইউনিটে যদি দিয়ে দেয়, আমাকে সেম ইউনিট সিস্টেমে নিয়ে এসে তাকে বার করতে হবে। যেমন মাসটা আমি কেজিতে দিয়েছিলাম, এটা কেজিতে দিয়েছিলাম, আর ভেলোসিটিটা আমি কিলোমিটার/আওয়ার, যেটা আমরা বেশি স্বচ্ছন্দ জেনারেলি রিয়েল লাইফে। মিটার/সেকেন্ড তো আমরা অতটা গেস করতে পারি না, কিন্তু কিলোমিটার/আওয়ার মোটামুটি গেস করতে পারি। কিন্তু ক্যালকুলেট করার সময় কিন্তু আমাকে কনভার্টটা ঠিক করে করতে হবে। তাহলে ভাবো এটার ইউনিটটাও তোমরা এখনই শিখে যাবে, কেজি ইন্টু মিটার/সেকেন্ড। তাহলে এইটুকু হচ্ছে কি, ওই বয়স্ক লোকটার মোমেন্টাম। এবার এইটা ছিল মোমেন্টাম। তাহলে ধাক্কা খাওয়ার পর একদম রেস্টে চলে এলো উনি, ধাক্কা খেয়ে, বয়স্ক লোক তো আস্তে আস্তে হেঁটে ধাক্কা দেওয়ার পর উনি একদম রেস্টে চলে এলো। উনি যদি রেস্টে চলে আসেন পুরোপুরি, তাহলে এখন মোমেন্টাম কত হবে বলো তো, একটু বুদ্ধি লাগাও। ওনার মাস তো আর বদল হবে না, তাহলে মাস যেমন ছিল 60 ছিল, কিন্তু ভেলোসিটি এখন কত, রেস্টে চলে এসেছে মানে ভেলোসিটি কত, রেস্টে চলে এসেছে মানে ভেলোসিটি হচ্ছে 0। তাহলে এখন হয়ে গেল 0। তাহলে এই যে মোমেন্টাম বদল কতটা হলো, চেঞ্জ কতটা হলো, আগে ছিল আমার 30 কেজি মিটার/সেকেন্ড, এখন কত হলো, 0 কেজি মিটার/সেকেন্ড। তাহলে চেঞ্জ, আমরা যে কোনো জিনিসে মাথায় রাখবে চেঞ্জ, চেঞ্জ আমরা কি করে বুঝি, চেঞ্জ সবসময় এখন কত আছে আগে কত ছিল, এখন কত আছে সেটাকে আগে কত ছিল। তাহলে চেঞ্জ হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এবার দেখো, আমি একটু ক্লাস নেওয়ার সময় একটু মজা করে স্টুডেন্টদের বলি, ফিজিক্স আর ম্যাথের লোকেরা একটু বুদ্ধিমান বেশি হয় তো, আর বুদ্ধিমান লোকেরা একটু আলসি হয়। তা আলসি লোকেরা এত লেখা ঠেকা পছন্দ করে না, চেঞ্জ, মোমেন্টাম এত বড় কথা, মাস, ভেলোসিটি। আমরা মোমেন্টামকে শর্টকাটে একটা লেটার দিয়ে বলি, সেটা হচ্ছে পি, মাসকে এম, আর ভেলোসিটিকে ভি। তুমি বলবে স্যার এটাকে এম নিলাম না কেন, এটাকে এম নিলে এটা নিয়ে ঝামেলা হয়ে যেত। তা মোমেন্টাম পরে জানবে যে পি কেন নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসেনি মোমেন্টামের ব্যাপারটা, পিটা। তা পি ইকুয়াল টু এম ভি, এটা বলতে পারি। এবার চেঞ্জ, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জটাকেও আমরা বলছি বারবার চেঞ্জ ইন মোমেন্টাম বোঝাবো, সেটার বদলে আমি একটা গ্রিক সিম্বল ইউজ করব, যেটাকে বলছি, এটা দেখেও তো তুমি ট্রায়াঙ্গেল বলবে, তাই এটাকে গ্রিকে বলা হয় ডেল্টা। অ্যাকচুয়ালি গ্রিক সিম্বলে যদি যাই আমি, তাহলে গ্রিক সিম্বলে যদি আমাকে যেতে হয়, ভাবো ফিজিক্সে একটু গ্রিক আমরা বেশি ইউজ করি, ফিজিক্সের নোটেশন। ডেল্টা দুটো আছে, ডেল্টা আর একটা হচ্ছে স্মল ডেল্টা, অনেকটা এরকম দেখতে। এটা আমার কার্সিভ রাইটিং হয়েছে, বইতে একটু অন্যরকম দেখতে পারে, একটু এদিক ওদিক হবে, জিনিসটা এরকম। তাই এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা, এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা, এটা হচ্ছে স্মল ডেল্টা।
দুটোকেই বলা হয় ডেল্টা। তোমরা জিওগ্রাফিতেও পড়েছো, দেখবে ডেল্টা বদ্বীপ বলে, ট্রায়াঙ্গেল শেপের। হ্যাঁ, তাহলে এই ডেল্টা সিম্বলটা আমরা ইউজ করি কি হিসাবে? চেঞ্জ হিসাবে। তাহলে ভাবো, আমি বললাম চেঞ্জ ইন মোমেন্টাম, এত বড় কথা আমি লিখতে পারছি না, আমি লিখলাম কি ডেল্টা পি। তাহলে এটা কি বোঝাবে? এটা বোঝাবে চেঞ্জ ইন মোমেন্টাম। তোমাদের কারো যদি কনফিউশন হয় যে স্যার স্মল ক্যাপিটালটা আবার কি জিনিস, ভাবো এটা হচ্ছে ক্যাপিটাল এ ইংলিশে, এটা হচ্ছে স্মল এ। ঠিক গ্রিকেরও এরা লেটার, ঠিক আছে, এরা লেটার, গ্রিক লেটার গুলো আমরা ইউজ করি, গ্রিক আর ইংলিশ মিশিয়ে আমরা পুরো ফিজিক্সের নোটেশন গুলো ইউজ করি, সাইন্টিফিক নোটেশন গুলো ইউজ করি। নোটেশন গুলোর অ্যাডভান্টেজ কি, একবার শিখে নিলে বারবার এত বড় কথা লিখতে হচ্ছে না। দেখো চেঞ্জ ইন মোমেন্টাম, এত খাটবো কেন? আমি অত খাটাখাটনি পছন্দ করি না, মাথা খাটানো পছন্দ করি, হাত 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 খাটানো পছন্দ করি না। তাহলে ডেল্টা পি বোঝাচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এইবার একটা সমস্যা পড়বো আমরা, একটা জিনিস আসতে চলেছে, সেটা হলো যে যে স্যার ডেল্টা পি তো বুঝলাম, পি মানে আপনি এইমাত্র বললেন এম ইন্টু ভি। তাহলে আমাকে যদি ডেল্টা পি বার করতে হয়, তাহলে তো আমার ডেল্টা এম ইন্টু ভি, এটা আমি ক্যালকুলেট করব কি করে? এটা ক্যালকুলেট করব কি করে, কারণ আমার চেঞ্জ ইন মোমেন্টামটা দরকার। আমরা তো এমনি দেখলাম ফার্স্টের আগের আগের এক্সাম্পলে, যে এক্সাম্পলটা দিলাম, তো সেখানে বয়স্ক লোকটার কি হয়েছিল, 60 × 1/2 ছিল, সেখান থেকে 30 kg/s মাইনাস 0 করে চেঞ্জ ইন মোমেন্টাম ছিল 30 kg/s। ওটা ছিল আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এইখানে যে মোমেন্টামটা দিচ্ছি, তাহলে আমাকে যদি ধরো বলা নেই, ধরো আমি বললাম যে এটা একটু মুছে দিই, দাঁড়াও, বরাবর লিখতে হবে। ধরো আমাকে বলছে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, তার মাস হচ্ছে m1। সে ধরো অবজেক্টটা, আমি একটা ছবি আঁকি, ধরো একটা অবজেক্ট গোল মতো নিলাম, তা এর ধরো ভেলোসিটি ছিল আমার ধরো u1। এটা তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? ইনিশিয়াল ইনিশিয়াল মোমেন্টাম, আমি আগে মোমেন্টামটা বোঝাই, না বোঝালে নিউটনস ল এর সেকেন্ড লটা বুঝতে পারবে না। নিউটনের সেকেন্ড লর স্টেটমেন্টটা খুব একটা কঠিন নয়, ওখানে বলা হয়েছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য ফোর্স। কিন্তু আগে মোমেন্টামই বুঝলাম না, বলে দিলাম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আগে মোমেন্টাম বুঝি, তারপরে আমরা সেকেন্ড লটা ভালো করে করতে পারবো। তো ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? m1 ইন্টু u1। এবার ভাবো ফাইনাল মোমেন্টাম, এটা আমি কোনো একটা ফোর্স দিচ্ছি, ভাবো একটা লাথি মেরেছি বা ব্যাট দিয়ে মেরেছি বা ধাক্কা মেরেছি, কোনো না কোনো ভাবে একটা ফোর্স দেওয়া হচ্ছে। ফোর্স দেওয়ার পর আমি দেখছি যে এটার মাস, এটার ভেলোসিটি হয়ে গেছে আমার u2। মাসে চেঞ্জ হয়নি, মাস m1 ই রয়েছে। তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? ফাইনাল মোমেন্টাম এটা হবে m1 ইন্টু u2। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি? ডেল্টা পি। তাহলে দেখো এটাকেও শর্টে লিখবো, দেখো পি আই বা 1, p1 লিখলাম, তুমি আইও লিখতে পারো, আই ফর ইনিশিয়াল, আর পি এফ ফাইনাল বা p2 ও লিখতে পারো, যেটা তোমার সুবিধা। আমরা দু রকম নোটেশন ইউজ করি। তাহলে ডেল্টা পি কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ডেল্টা পি হবে pf মাইনাস pi। তাহলে এখানে আমি যদি বসাই m1 u1, না m1 u1 তো হবে না, আগে এটা তো ইনিশিয়ালটা, তাহলে আমাকে করতে হবে m1 u2 মাইনাস m1 u1। তাহলে এখানে আমি পেলাম কি, m1টা কমন চলে গেল, u2 মাইনাস u1। কে বলে স্যার এটা তো সোজা, খুব সোজা, আপনি অত সব এইসব দেখাচ্ছিলেন কেন? ডেল্টা পি মানে ডেল্টা অফ এম ইন্টু ভি, তার মানে যখনই আসবে আমি কি করবো, এম ইন্টু ডেল্টা ভি করে দেবো, কারণ চেঞ্জ ইন ভেলোসিটি, এম ইন্টু ডেল্টা ভি করে দেবো, ঝামেলা নেই। এটাই তো এলো এম ইন্টু, এটাকে তো আমি ডেল্টা ভি লিখতে পারি, এটা চেঞ্জ ইন ভেলোসিটি না। দেখো ভেলোসিটি আগে u1 ছিল, এখন ভেলোসিটি u2। হুম,
তাহলে এটাকেই তো আমি বলতে পারি এম এমই ছিল, এমটা এম1 ছিল, আর ডেল্টা ভিটা হচ্ছে আমার ইউ2 মাইনাস ইউ1। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এইটা। তাহলে হলে এত কঠিন এর কি আছে না। এখানে একটা এক্সাম্পলে আমি তো ধরে নিয়েছি মাস চেঞ্জ হয়নি। একবার ভাবো তো যদি এটা একটা রকেট হতো, ঠিক আছে, তা একটা রকেটের ধরো একটা মাস আছে এম। তা রকেটটা যখন চালু হবে, ওপরে যখন ওঠা শুরু করবে, ধরো ইউ ভেলোসিটি নিয়ে উঠবে, তা শুরুতে জিরো ছিল। ইউ ভেলোসিটিতে যদি রকেট ওঠা শুরু করে কি হয়, রকেট থেকে প্রচুর গ্যাস বেরোয় না, না বেরোলে হবে? তো প্রচুর গ্যাস বেরিয়ে যাচ্ছে। তা গ্যাস তুমি তো কেমিস্ট্রিতে পড়েছো, গ্যাস তো এমন না যে তার ম্যাটার নয়, গ্যাস তো ম্যাটার। তো ম্যাটারে কি থাকে, মাস থাকে। তাহলে ওর তো মাস কমে যাবে। আগেরটায় দেখো মাসে কোনো চেঞ্জ হয়নি, এম1 ছিল এম1ই ছিল। এখন যদি একটা রকেট ওঠে তাহলে তার মাস তো সমানে কমতে থাকবে। এবার এবার আমি কি করে বলবো, আগেরটাতে তো ফিক্স ছিল, সুন্দর এম ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি করে দিয়েছি, ঝামেলা মিটে গেছে, ডেল্টা পি বেরিয়ে গেছে। এর ক্ষেত্রে কি করবো, এক্ষেত্রে তো দুটোই চেঞ্জ হবে, ইউ কিছুক্ষণ বাদে হয়ে যাবে ধরো ভি, এর এম ধরো কিছুক্ষণ বাদে হয়ে যাবে ধরো স্মল এম। তাহলে কি করে বার করবো, তাহলে তো কনফিউশনে পড়ে যাবো। জাস্ট তাহলে কি আমি জাস্ট এরকম লিখে দেবো যে এম মাইনাস এম মানে চেঞ্জ ইন মাস ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি ভি মাইনাস ইউ। এইটা কিন্তু মোমেন্টাম চেঞ্জ হবে না, এইটা হবে না। কেন হবে না বলছি, একটা এক্সাম্পল দিই। ভাবো, আচ্ছা আগে লিখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটু একটা জিনিস বলি। ধরো বলা আছে, আমি বার করছিলাম ডেল্টা পি মানে কত, ডেল্টা ইন্টু এম ইন্টু ভি। এই যে জিনিসটা ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা ইন্টু এম ইন্টু ভি, ডেল্টা ইন্টু এম ইন্টু ভি কে লিখবো কি করে? আমি এইমাত্র বললাম যে ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি, এরকম লেখাটা ঠিক নয়, এটা ভুল। এটা করলে হবে না। কেন হবে না বলছি, ভাবো কেন হবে না, একটা এক্সাম্পল দিই। ভাবো এম হচ্ছে তুমি, আর তোমার বন্ধু হচ্ছে ভি। টিফিন পিরিয়ডে কিছু একটা গন্ডগোল হয়েছে, তো তো তোমার বন্ধু তোমাকে পেরিয়ে দিয়েছে, তুমিও ওকে পেরিয়ে দিয়েছো, ধাক্কা মেরে দিয়েছো, এই হয়েছে, মারপিট হয়েছে, খুব ঝামেলা হয়েছে। তা কি করেছে, টিফিন পিরিয়ডে এরকম মারপিট দেখে ক্লাস টিচার কি করেছে, তোমাদের দুজনেরই কান ধরে একদম প্রিন্সিপালের কাছে নিয়ে গেছে। এবার প্রিন্সিপালের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার প্রিন্সিপাল জিজ্ঞাসা করছে যে হলোটা কি, তোমরা এরকম মিসবিহেভ করেছো কেন, মারপিট করেছো কেন? তো তোমরা দুজনে একসাথে বলছো স্যার ও আগে আমাকে মেরেছে, তুমি বলছো স্যার ও আগে আমাকে মেরেছে, ও বলছে না স্যার ও আগে মেরেছে, ও এই করেছে সেই করেছে। দুজন একসাথে যদি কথা বলা শুরু করে প্রিন্সিপালকে, তুমি ভাও প্রিন্সিপালকে আদৌ বুঝতে পারবে কে কি বলছে? ক্লাসে যেরকম ধরো আমি একটা পড়া ধরলাম, হোয়াট ইজ ফোর্স, 10 জন একসাথে যদি বলা শুরু করে, আমি কি আদৌ বুঝতে পারবো কে কি বলছে? ঠিক করে বুঝতে পারবো না, বুঝতে পারবো না। তাহলে করা কি উচিত, প্রিন্সিপাল তখন কি করবে, প্রিন্সিপাল বলবে ধরো তোমাকে বললে তুই থাম, তোমাকে বললো থামো তুমি, আগে আমি ভি এর কথা শুনবো। তা কি হলো, ভি এর কথা প্রিন্সিপাল আগে শুনলো। এবার ভাবো যখন কেউ কথা বলছে সে যেরকম আছে সেরকমই না, কিছু চেঞ্জ হচ্ছে, কিছু তো বদল হচ্ছে। যেমন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো চেঞ্জ নেই, এই কথা বললাম দেখো একটা কিছু বদল হলো, তাই না? তার মানে প্রিন্সিপাল যখন এর কাছে কথা জানতে চাইবে যে কি হয়েছে, ধরো ও বলছে স্যার ও আমার টিফিন লুকিয়ে খেয়ে নিয়েছে, আমি দেখতে পেয়েছি তাই ধাক্কা মেরেছে, বা এরকম একটা কিছু বলছে, তুমি তখনও অ্যালাউড নয়, প্রিন্সিপালের রুমে তুমি কথা বলতে পারবে না, প্রিন্সিপাল বলে দিয়েছে তুমি চুপচাপ থাকো। তা তুমি কি করলে, তুমি চুপচাপ আছো মানে তুমি যেমন ছিলে তেমনই আছো। আমরা এইমাত্র কি শিখলাম, চেঞ্জ বোঝাতে কোনটা ইউজ করি, ডেল্টা। তাহলে ভি যদি কথা বলে তাহলে ভি এর কি হবে, ভি এর চেঞ্জ হবে। তাহলে ভি এর চেঞ্জ মানে ডেল্টা ভি হলো। তা প্রিন্সিপাল কি শুধু ওরই কথা শুনবে, তোমার কথা শুনবে না? না, শুনবে। ওর কথা হয়ে গেল, কিছুক্ষণ বাদে প্রিন্সিপাল আচ্ছা এবার থামো তুমি। এবার ভি কে যদি বলে ভি থামো, ভি থেমে গেল। এবার তোমাকে বলছে কথা বলতে, তো তোমার কি, আর তুমি ছিলে এম, তা তুমি কি এম থাকবে না, এম এর কিছু বদল হবে, তোমার কিছু চেঞ্জ হবে, সেটা হয়ে গেল ডেল্টা এম। এইবার প্রিন্সিপাল কি করলো, তোমার কথা বা তোমার বন্ধুর কথা শুনে কি পানিশমেন্ট দেবে, বা তোমাদের বলবে এটা করা উচিত হয়নি বা ওটা, এরকম তো করবে না। প্রিন্সিপাল দুজনেরই কথা আলাদা করে শুনবে, সেটা কম্বাইন করবে, করার পর বলবে এই হচ্ছে ব্যাপার, এ দোষী, এ দোষ করেনি, এর দোষ বেশি এর কম, সেটা ডিসাইড করবে। তাই প্রিন্সিপালকে ডিসাইড করতে গেলে প্রিন্সিপাল কি করলো, ফার্স্টে একজনকে থামিয়ে রাখলো। ভাবো তুমি চুপচাপ আছো, তুমি চুপচাপ ছিলে, কিন্তু বলতে দিল কাকে, ডেল্টা ভি। তাহলে এই একটা জিনিস নিল। আর এরপরে ভি কে চুপ করিয়ে দিল, তোমার কথা শুনলো। এবার শুধু একজনের কথা না নিয়ে কি করলো প্রিন্সিপাল, দুজনের কথাটাকেই
কম্বাইন করলো, করে বুঝতে পারলো ঘটনাটা কি হয়েছে, তাই না? তাহলে এই দুজনকে কম্বাইন করে আলটিমেট যে বদলটা হয়েছে, মানে যেই মারপিট ঝামেলাটা হয়েছে সেটা বুঝতে পারলো। তাহলে এবার ভাবো আমরা এই গল্পটা কেন বললাম। তাহলে দেখো আমি একটু আগে বললাম না যে ডেল্টা পি মানে মোমেন্টামের চেঞ্জ বোঝাতে গেলে আমাকে কিভাবে বলা উচিত, যখন একসাথে দুটো বদল হচ্ছে তখন আমাকে করার কাজ হলো একজনকে চুপ করিয়ে দেওয়া, আরেকজনের বদল দেখা, তারপর আরেকজনকে চুপ করিয়ে দেওয়া, দিয়ে যে চুপ করে ছিল না তার বদলটা চেক করা, করার পর কি করব, এই দুটোকে কম্বাইন করব, কম্বাইন করলে আমি পাবো এটা। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মাপছি কি করে আমরা, এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম, মানে দুটোই যদি একসাথে চেঞ্জ হয়, ঠিক আছে? এটা এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথের ট্রিক, এটা আমি গল্প করে বললাম। হ্যাঁ, পরে শুনবে যে এটাকে আরো হাইফাই ল্যাঙ্গুয়েজে বলা হয়। হ্যাঁ, তো কিভাবে কি করা হয় সেটাই আমি যাচ্ছি না। তা ভাবো এই যে যেটা শিখলাম, দেখো আমি যদি অন্য কিছু বলতাম, ধরো বলেছি ডেল্টা এক্স ওয়াই, এরপর থেকে আমার মনে হয় তোমরা নিজেরাই বলতে পারবে ডেল্টা এক্স ওয়াই কত হওয়া উচিত। লিখবে এক্স ইন্টু ডেল্টা ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডেল্টা এক্স। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম আমরা শিখলাম কি করে বার করতে হয়, যখন দুজনেই বদল হচ্ছে তখনও চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে পারবো, যদি একজন চুপচাপ থাকে আর একজনের বদল হচ্ছে তখনও আমরা বার করতে পারবো। এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে দুজনই যদি বদল হয়, ভাবো একজন যদি বদল না হয়, ভাবো এম তুমি প্রিন্সিপাল রুমে গিয়ে ভয় পেয়ে গেছো আর কথা বলবে না, তা তোমার ডেল্টা এম কি হবে, তুমি এম চুপচাপ রয়েছো আর কথা বললেই না, তোমার কোনো চেঞ্জই হলো না, চুপ করে দাঁড়িয়ে আছো, তাহলে তখন ডেল্টা এম কি হয়ে যাবে, চেঞ্জ না হলে তাকে কোনো কিছু নেই, অ্যাবসেন্ট, তাহলে কি বলে জিরো, তাহলে ডেল্টা এম কি হয়ে যাবে জিরো। এবার ভি ইন্টু জিরো তাহলে কত হওয়া উচিত, জিরো। তাহলে ডেল্টা পি তখন শুধু এটা পড়ে থাকবে, যদি মাস বদল না হয়, যেটা আমি প্রথম কেসে পেয়েছিলাম যে মাস বদল হয়নি, তাহলে আমার এটা হয়েছে। এইবার আমাদের মোমেন্টাম সম্পর্কে আইডিয়া চলে এলো, এবার আমরা সেকেন্ড লয়ের স্টেটমেন্টে চলে যাই। সেকেন্ড লয়ের স্টেটমেন্টটা আমাদের বলছে যে যে কোনো অবজেক্টের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার জন্য যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা কার উপর নির্ভর করবে, কি হবে। তো নিউটনের ল বলছে যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সকে আমরা এফ দিয়ে বলছি, ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আশা করি মোমেন্টামের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, চেঞ্জ অফ মোমেন্টামটা ক্লিয়ার হয়েছে। এবার আমাদের ফোকাস করতে হবে রেট। রেটটা সোজা, তোমরা জানো যে এটার রেট কত ওটার রেট কত, মানে টাইমের সাপেক্ষে কত চেঞ্জ হয়েছে। তাহলে ভাবো ফোর্সকে আমি কি দিয়ে লিখছি, এফ, প্রপোর্শনাল টু কিভাবে লেখা উচিত, চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি। এবার চেঞ্জ কারও হয়, টাইমেরও তো হবে। এখন 10টা বাজে, 10টা বেজে 2 সেকেন্ডে আমার আগে মোমেন্টাম ধরো এক্স ছিল, এখন মোমেন্টাম হয়ে গেছে ওয়াই, তাহলে আমি ডেল্টা পি কত বলবো, ওয়াই মাইনাস এক্স। তো 10টা বেজে 2 সেকেন্ডে মানে 10টা বেজে 2 সেকেন্ড মাইনাস কটায় শুরু করেছিলাম ক্যালকুলেট করা, 10টা, তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, এটা হচ্ছে চেঞ্জ ইন টাইম। তা নিউটন বলেছিলেন যে ফোর্স হচ্ছে এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সঙ্গে সমান হয়। দেখো এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এই জিনিসটা আমরা কিরকম করে বলতে পারি যে এটা কেটে দিই, ধরো আমি বলছি এফ প্রপোর্শনাল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার একটা জিনিস দেখা গেছিল, মানে আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে এই প্রপোর্শনাল থাকলে ম্যাথামেটিক্যালি বলা হয় এখানে একটা কনস্ট্যান্ট আনা উচিত, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তবে এদের ইকুয়াল করা যায়, না হলে ইকুয়াল করা যায় না। তাহলে কেটার ভ্যালু কত সেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি, ফোর্স কে যদি 1 ধরি আর এই চেঞ্জটাও রেট অফ মোমেন্টামের চেঞ্জ এটাও যদি 1 ধরি, তাহলে আমি অটোমেটিক্যালি দেখতে পাই কে এর একটা ভ্যালু পাওয়া উচিত, এটাকে 1 বসাও এটাকে 1 বসাও, তাহলে 1 ইকুয়াল টু কে ইন্টু 1 আসা উচিত। এটা করার পর এক্সপেরিমেন্টালি দেখা গেছে কে এর ভ্যালু কত হয়, 1। তাহলে এত খাটাখাটনি করে এটা লেখার কোনো মানেই হয় না। এরপর থেকে তাহলে আমি নিউটনস
লটা কিরকম পাবো, ডেল্টা পি বাই ডেল্টা টি। তাহলে আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দেখলাম। এবার দেখো এই যে মোমেন্টামের যে মোমেন্টাম চেঞ্জ হওয়াটা আমরা রিয়েল লাইফে অনেক জায়গায় দেখতে পাই। ধরো একটা বল এসে ধাক্কা খেলো, ফেরত গেল, হ্যাঁ, বা একটা ভারী বল এসে একটা ছোট বলকে ধাক্কা মারলো, মেরে ছোট বলটা ধরো চলে গেল কোনোভাবে, ভারী বলটা কোনোভাবে গেল না। এইগুলো আমরা মোমেন্টাম চেঞ্জটা এক্সপিরিয়েন্স করতে পারি। তা চলো তার জন্য আমরা একটা ছোটখাটো এক্সপেরিমেন্ট করি যে মোমেন্টাম চেঞ্জ ব্যাপারটা কিরকম, বা মোমেন্টাম, একটা বডির মোমেন্টাম যদি চেঞ্জ হয় কারোর সাথে কারোর ধাক্কা লাগার সময়, তাহলে একটা বডি থেকে আরেকটা বডিতে মোমেন্টাম কিভাবে ট্রান্সফার হতে পারে। মানে মোমেন্টাম একজনের ছিল, ভাবো তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু দৌড়ে এসে তোমাকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে দাঁড়িয়ে গেল, তা তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে? তুমি ছিটকে যাবে, তুমি পড়ে যাবে, কিছু একটা হবে। তাহলে সেই জিনিসটাকে আমি কি বলছি, বন্ধুটার মোমেন্টাম ছিল, তোমার মাস ছিল, কিন্তু তুমি রেস্টে ছিল, মানে তোমার ভেলোসিটি জিরো ছিল। তা বন্ধুটা এসে ধাক্কা মেরে দাঁড়িয়ে গেল, তাহলে ওর মোমেন্টাম ছিল, মোমেন্টামটা জিরো হয়ে গেল। এবার এটা না জিরো ওইভাবে হয়ে যায় না, কারোর যদি মোমেন্টাম থাকে সেটা যদি জিরো হতে হয় তাহলে সেই মোমেন্টামটা কাউকে না কাউকে ট্রান্সফার করতে হয়। সেটার একটা এক্সপেরিমেন্ট আমরা আজকে দেখব, চলো দেখা যাক। তাহলে দেখো এখানে একটা ছোট হালকা বল আছে, একদম হালকা, আগেও এনেছিলাম, এটা একটু ভারী, মানে ভারী, বেশ ভারী, এটার থেকে ভারী। তা এটা একটা বড় বল, তাই এটার মাস বেশি, এটার মাস কম। তাই ধরো এটাকে এখান থেকে ফেললাম, এটা এইটুকু উঠলো, এরকম একটা হাইট থেকে যদি ফেলি এইটুকু মতো উঠছে, বেশি জাম্প করতে পারছে না, আমি ছুড়িনি, জাস্ট ড্রপ করেছি। এটাও দেখো ফেললাম, এইটুকু উঠছে, বললো উঠছে, হ্যাঁ। ভাবো পড়ছে, পড়ে উঠছে, মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, দেখো রেস্টে ছিল, একটা মোশনে ছিল, মেশে পুরোটা উঠতে পারলো না, একটু স্লো হয়ে গেল। তো এইবার দুটোকে একসাথে যদি ছাড়ি, দেখো একটা সুন্দর জিনিস হওয়া উচিত, দেখা যাক করতে পারি কিনা। দেখো ছোট বলটা কতটা লাফ দিল। তাহলে এইখানে যে লাফটা দিল, এই যে অনেকটা জাম্প করলো, এটা হলোটা কি, এই বলটা এসে পড়লো, পড়ে দুজনেরই একটা একসাথে পড়েছে, দুজনের ভেলোসিটি সেম ছিল, মোমেন্টাম এর মাস প্লাস এর মাস, এদের সেম ভেলোসিটি, তাহলে এদের মোমেন্টাম কত, এম, ধর এটা হচ্ছে বড় এম, এটা হচ্ছে ছোট এম, এম প্লাস স্মল এম, এদের টোটাল মাস ইনটু সাম ভেলোসিটি, ধরো কিছু একটা ভেলোসিটি ইউ। তা এখানে যেই মুহূর্তে পড়লো, পড়ে এটা উঠলো অল্প, কিন্তু এটা ছিটকে দূরে চলে গেল। এইবার আগের থেকে যদি কম্পেয়ার করো, এটা আগে এতটা উঠতে পারছিল, কিন্তু তুমি ভিডিওটা যদি আবার রিমাইন্ড করে দেখার চেষ্টা করো, দেখবে এটা বেশি ওঠেনি, আর এই বলটা ছিটকে দূরে চলে গেছে। তাহলে এখানে হলো কি, এ পুরো মোমেন্টামটা যা ছিল পুরো সিস্টেমে এ নিল, নিয়ে পালিয়ে গেল। এটা আমরা দেখব যে মোমেন্টাম ট্রান্সফার হলো কেন। জেনারেলি আমরা দেখি কি, এটাকে আমরা বলি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা আমরা নেক্সট ক্লাসেও দেখতে পাবো, এই ক্লাসেও দেখলে এক্সপেরিমেন্টালি, নেক্সট ক্লাসে এটা থার্ড ল দিয়েও এটাকে আমরা চেক করে দেখবো যে জিনিসটা কি। তাই এটা হচ্ছে তার এক্সপেরিমেন্টাল একটা এক্সাম্পল। দেখো আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, এখানে আমি এক্সাম্পল দিছিলাম মাস যদি বদলে যায়। দেখো যে এক্সপেরিমেন্টটা দিলাম, দুটো বল আগে একসাথে ছিল, একটা পুচকে বল, একটা বড় বল, দুটো একসাথে, ধরো এটার মাস এম, এটার মাস স্মল এম, এটা ওপর থেকে নিচে যখন পড়লো, তাহলে দুজনের সেম একসাথে পড়েছে, একসাথে পড়তে দেখেছো, ধরে নাম ভেলোসিটি হচ্ছে ইউ ছিল। তাই এটা যখন গ্রাউন্ডে পড়লো, এখানে যখন ধাক্কা খেলো, তখন কি হলো, বড় বলটা অলমোস্ট রেস্টে বা অল্প একটু উঠেছে, কিন্তু ছোট বলটা ছিটকে অনেক দূর চলে গেছে। তাহলে কি হলো, এই আগের ভেলোসিটি কি ইউ হলো, ধরে নিলাম এটার ভেলোসিটি আমার, ধরে নাও এটা, ধরো আমার কি ধরা যায়, দাঁড়াও একটা কাজ করি, এটা ধরে নিচ্ছি আমি v1, এটা ধরে নিচ্ছি আমার, এটার একটুখানি অল্প একটু ভেলোসিটি হয়েছিল, দেখিয়েছিলাম, এটা হচ্ছিল v2। তাহলে দেখো এখানে হলোটা কি, আমি পুরো সিস্টেমে ইনিশিয়াল মোমেন্টাম যদি বলি, ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম, এরপর থেকে পরের ক্লাস থেকে আমি এত বড় বড় লিখবো না, ওই পিআই, যেমন ইনিশিয়াল মোমেন্টাম কি পিআই, ছোট্ট করে লিখবো, একটু মনে রাখতে হবে, তাহলে এত কিছু লিখতে হবে না, তাড়াতাড়ি করা যাবে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এম প্লাস এম, দুটো একসাথেই ছিল, ইনটু আমার কত, এম প্লাস এম ইনটু ইউ। কিন্তু ফাইনাল মোমেন্টাম দেখো, এর মাস হচ্ছে এম, এর মাস হচ্ছে এম, এইবার এই মাসটা এম ইনটু v2 প্লাস এম ইনটু v1। কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি দেখলাম যে ভি ওয়ানটা সবার থেকে বড়,
সবার থেকে বড়, বেশ অনেকটাই বড়, নাহলে অতটা ছিটকে গেল কি করে, অত হাই স্পিডে গেল কি করে। যদি আমি ক্যাচ লুপতে পেরেছিলাম, অনেক সময় ক্যাচ লুপা যায় না, দেখবে অনেকটা বাউন্স খেয়ে উঠেছে, তাহলে অবভিয়াসলি ভি1 এর ভ্যালু অনেক বেশি ছিল। তুমি বললে স্যার মোমেন্টাম বলতে গেল না, মোমেন্টামটা কি ট্রান্সফার হলো, যে ধাক্কা খেলাম, এই যে স্ট্রেট সলিড গ্রাউন্ডে আমার পড়লো, পড়ে ধাক্কা খেয়ে উঠলো যখন, দুজনের কি হলো, মোমেন্টাম বদল হলো। এইবার এই জিনিসটাই আমি দেখতে পাবো যে মোমেন্টাম দেখো আগে একরকম ছিল, পরে আর একরকম হয়েছে, কিন্তু এখানে একটা খুব সুন্দর জিনিস দেখা যায়। এটা আমরা দেখতে পাবো কি, যে নিউটনের থার্ড লতে আমাকে চলে যেতে হবে, আজকে অতটা আমি যাব না, কিন্তু এখানে একটা জিনিস দেখো, মাস বদল হওয়া, ভেলোসিটি বদল হওয়া, এখানে একটা তার মানে ফাইনাল মোমেন্টাম যেটা পিএফ, স্মল পি এফ, মানে এটা হচ্ছে আমার ফাইনাল মোমেন্টাম। তাহলে আমাকে যদি ক্যালকুলেট করতে হতো যে মোমেন্টামের চেঞ্জ কত, তা সেটা কি এইটা মাইনাস এইটা। পরে গিয়ে দেখবো যে এই যে ধাক্কা খেলো, এই ধাক্কাটার অনেক ধরনের কলিশন হয়, তোমরা ডিফারেন্ট কলিশন ক্লাস 8-এ পড়বে না, কিন্তু বলতে পারি যে যখন ধাক্কা খেলো তখন মোটামুটি আমার একটা তো ফোর্স অ্যাক্ট করেছে, হুম, নিজেদের মধ্যেও কিন্তু একটা ফোর্স অ্যাক্ট করেছে, এই নিজেদের মধ্যে ফোর্সের জন্য ওরা ছিটকে চলে গেল, একটা ফোর্স তো এই গ্রাউন্ডটা ওকে দিল, তাই না, ধাক্কা খেলো, খেয়ে মোমেন্টামে তেমন একটা চেঞ্জ হলো। তাহলে এটা একটা এক্সাম্পল যে মোমেন্টাম ট্রান্সফার কি করে হয়, কেউ এসে কাউকে ধাক্কা যদি দেয়, তাহলে ভাবো এই বলটায় কিন্তু আগে যা মোমেন্টাম ছিল তার থেকে কিন্তু অনেক কম হয়েছে, ঠিক আছে, মানে আগে যা মোমেন্টাম ছিল তার থেকে অনেক বেশি হয়েছে, কারণ মাসটা তো ভাবো আগে আমি কি লিখতে পারি, এম ইউ ছিল, শুধু বলটাকে যদি ভাবি, এই বলটাকে যদি ভাবি, আর এই বলটার এখন কত হয়েছে, এম ইন্টু ভি1, যেখানে ভি1 হচ্ছে ভালোই মানে বেশ ভেরি ভেরি গ্রেটার দ্যান ইউ। তাহলে দেখো তো মোমেন্ট শুধু এইটুকু বলের যদি আমি চেঞ্জ ধরি, এই বলটুকু যদি মোমেন্টাম চেঞ্জ, এটার কথা ভুলে গেলাম, তাহলে আমার কত হতো, এম ভি1 মাইনাস এম ইউ। তাহলে এই যে মোমেন্টাম চেঞ্জ হলো, মোমেন্টাম চেঞ্জ হলেই নিউটন কি বলেছিল, এই যে মোমেন্টামের চেঞ্জ এটা কত ফাস্ট হচ্ছে, মানে যত ফাস্ট হবে তত বেশি ফোর্সও লেগেছে, তাহলে বলতে পারি এটা যে এতটা চেঞ্জ হলো ইনস্ট্যান্টলি, তার ধাক্কাকে ছিটকে চলে গেল। তাহলে একটু আগে করলাম না ডেল্টা পি বাই ডেল্টা টি, তাহলে ভাবো এখানে ধাক্কা খাওয়ার মুহূর্তটা ধরো 1 মাইক্রোসেকেন্ড বা 10 মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ডটা বেশি ছোট হয়ে যাবে, 10 মিলি সেকেন্ড। তাহলে আমার কিরকম হতো নিউটনস ল অনুযায়ী, একটু আগেই দেখলাম এই প্রপোর্শনালটা কে ইন্টু এটা হয় ডেল্টা পি বাই ডেল্টা টি, তা সেটা আমার এফ ইকুয়াল টু কেটা তো 1 হয়ে গেল, তাহলে এখানে আমি কি লিখতে পারবো, এম ইন্টু ভি1 মাইনাস ইউ ডিভাইডেড বাই 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড। তাহলে এরকম আমি একটা ভ্যালু পাবো, এগুলোর ভ্যালু দিয়ে দিলে তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো কত ফোর্স আমার লেগেছে এই যে ধাক্কা যখন খেলো তখন। তাহলে চলো আমরা মোটামুটি সেকেন্ড লটাও করলাম, ফার্স্ট লটাও করলাম, এবার আমাদের এত অবধি আমাদের কি থাকে, ক্ল্যাপ থাকে, হ্যাঁ, তা ক্ল্যাপের কিছু কোয়েশ্চেন আমরা দেখো সলভ করতে পারি কিনা। এই হচ্ছে আমাদের ক্ল্যাপের ফার্স্ট কোশ্চেন, এটা খুব সোজা, একটু আগেই দেখবে একটা একদম শুরুর দিকে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমার বন্ধুর সঙ্গে বদমাশি করার জন্য, পুরো না সত্যি সত্যি, জাস্ট এক্সাম্পল দিলাম যে খালি বাক্স, জুতোর বাক্স, আর একটা জুতোর বাক্সে ইট ভরে রেখেছো, একটা খালি বাক্সে, যেটাতে খালি বাক্সটাতে যখন লাথি মেরেছিল খালি বাক্সটা উড়ে চলে গেল, আর ইট ভরা বাক্সতে লাথি মারাতে বাক্সটা গেলেও না, পায়ে ব্যথাও পেল, তখন কি বলেছিলাম, যার মাস বেশি তার ইনার্শিয়া বেশি হয়। কি করে বললাম বেশি হয়, কারণ ও তো চেঞ্জটা বেশি হয়নি, যেটা হালকা বক্স ছিল সেটা অনেকটা ছিটকে চলে গেল, ইনার্শিয়ার চেঞ্জ মানে রেস্টে ছিল, অনেক ফাস্ট ছিটকে চলে গেল, তাহলে তার মোশনটা অনেক বেশি হলো। তাহলে ইনার্শিয়ার যে কার বেশি কার কম, সেটা আমি বলেছিলাম কি, যার মাস বেশি হবে তার ইনার্শিয়া বেশি হবে, যার কম হবে তার ইনার্শিয়া কম হবে। তাহলে এইখানে কোয়েশ্চেনটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান হ্যাভ ম্যাক্সিমাম ইনার্শিয়া, তাহলে ম্যাক্সিমাম ইনার্শিয়া জিনিসটা এখানে কোনটার হবে। তো সবার আগে দেখো এটা একটু কোয়েশ্চেনটা বলা যায় একদম বড়দের আরো একটু বড় হয়ে গেলে জিনিসটা জানবে যে এখানকার মোমেন্টামটা একটু আলাদা হয়, যেটা এটা জাস্ট কোয়েশ্চেনটা করা হয়েছে তোমাদের মোমেন্টামের সাথে মাসের যে রিলেশন সেটা বোঝানোর জন্য। একেবারে আমি নিউক্লিয়ার ফিজিক্সে চলে যাবো ওরকম হাইফাই জায়গায় আমি যাচ্ছি, সিম্পল ওয়েতে আমরা এখনো পর্যন্ত আমাদের নলেজ অনুযায়ী যা যা শিখেছি আমরা বলতে পারি এর মধ্যে কার মাস সবচেয়ে বেশি। ভাবো তো কার মাস সবচেয়ে বেশি, প্রোটনের, ইলেকট্রনের
না, ইলেকট্রন হচ্ছে সবচেয়ে কম, তাহলে এটা সবার আগে বাদ, কারণ মাস যার কম তার ইনার্শিয়া ম্যাক্সিমাম তো হবেই না, তাই না? ইলেকট্রন বাদ। প্রোটন হবে না, কেন? আমার দুজন আছে, নিউক্লিয়াস আর অ্যাটম। এবার নিউক্লিয়াসে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? আর বাইরে থাকে ইলেকট্রন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। এবার অ্যাটম, অ্যাটমে কি আছে? অ্যাটমে সবাই আছে, তাই না? প্রোটন আছে, নিউট্রন আছে, মানে নিউক্লিয়াস তো আছেই, আর তার চারপাশে যতগুলো ইলেকট্রন যতই ছোট হোক, কিন্তু যদি কম্পেয়ার করি, একদম অত ছোট লেভেলেও যদি কম্পেয়ার করি, তাহলে মাস কার বেশি হচ্ছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল আনসার হবে অ্যাটমের। অ্যাটমের মাস সবচেয়ে বেশি, তাহলে অ্যাটমের মাস যদি বেশি হয় তাহলে তার ইনার্শিয়াও বেশি হবে। তা আমাদের সিম্পলি যদি আমাকে লিখতে হতো, তাহলে অ্যাটম মাস অর্ডারে যদি লিখি, অ্যাটমের থেকে ছোট হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস তার থেকে ছোট হচ্ছে প্রোটন, মাসের রেসপেক্টে লিখছি, তার থেকে ছোট হচ্ছে ইলেকট্রন। ঠিক লিখলাম না ভুল লিখলাম? উল্টো লিখে দিয়েছি নাকি? মাস, অ্যাটমের মাস, এগুলো কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে? এগুলো লেস দেন সিম্বল হবে, এগুলো হওয়া উচিত গ্রেটার দেন। অ্যাটম ইজ গ্রেটার দেন নিউক্লিয়াস, নিউক্লিয়াস ইজ গ্রেটার দেন দিস। তাহলে অ্যাটম নিউক্লিয়াসের থেকে মাসে বড়, নিউক্লিয়াসের মাস প্রোটনের থেকে বড়, আর ইলেকট্রনের মাস সবচেয়ে ছোট। আমি এটা মুছে দিই, নাহলে আবার কনফিউজড হয়ে যাবে, তারা এটা লিখে দিই। এইভাবে লেখার সময় অ্যাটম গ্রেটার দেন নিউক্লিয়াস, গ্রেটার দেন প্রোটন, গ্রেটার দেন ইলেকট্রন, এই হবে আমাদের অর্ডার। তাহলে ইনার্শিয়ার অর্ডারও কি হবে? মাস ইজ ইকুইভ্যালেন্ট টু এখানে ইনার্শিয়া। তাহলে ফার্স্ট প্রবলেম আমাদের হয়ে গেল, আনসার হচ্ছে ডি। তাহলে সেকেন্ড প্রবলেমে যাওয়া যায়। সেকেন্ড প্রবলেমটা আশা করি পারবে। দেখো সেকেন্ড প্রবলেমটা বলছে এ প্লেয়ার কট এ ক্রিকেট বল অফ মাস 10 গ্রাম মুভিং এট এ rate of 20 meter per second. If the catching process is completed in 0.1 second, the force of the blow extended by the ball on the hand of the player is equal to। তাহলে ধরো আমি একটা কাজ করি, একটা বল এসছে, আমি কি করেছি? ক্যাচ করেছি। তাহলে এই যে ক্যাচ, ধরো এই বলটা এলো, আমি ক্যাচ করছি, এই ক্যাচ করার সময় আমার তো কিছুটা টাইম লাগছে, এরকম করে, এরকম করলে তো বাউন্স খেয়ে যাচ্ছে, এরকম করে। তাহলে এই পড়েছে, আমি এই সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছি, তাহলে ধরার যে টাইমটা সেটা বলেছে যে 0.1 সেকেন্ড। ধরার টাইমটা হচ্ছে আমার 0.1 সেকেন্ড। তাহলে ডেল্টা টি, এইটুকু সময় গেছে, পেলাম। প্লেয়ার কটে ক্রিকেট বল অফ মাস, মাস বলেছে, তাহলে মাস দিয়ে রেখেছে 150 গ্রাম। এবার আমি আগেই বলেছি যে যখনই ক্যালকুলেশন করব কোনো কিছু, ইউনিট গুলো একই সিস্টেমের হতে হবে। সিজিএস হলে সিজিএস, এসআই হলে এসআই, এমকেএস হলে এমকেএস। তা আমরা এসআইটাই করবো, এসআইটাই প্রেফার করি। তা এটাকে তাহলে কেজিতে লিখলে কত হবে? 150/1000, এত কেজি। তাহলে আমরা কি কি ডেটা পাচ্ছি? এম দিয়ে দিয়েছে, ডেল্টা টি মানে চেইন, মানে টাইমের ফ্র্যাকশনটুকু, কতক্ষণ ধরে আমি বলটা ধরে রাখতে পেরেছিলাম বা থামিয়েছি, মানে যে বলটা পড়ছিল সেই বলটা কোথায় এসে পড়েছে। আর হচ্ছে ভেলোসিটি, তাহলে ভাবো মুভিং এট রেট অফ, তাহলে ইউ ধরো আমার কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইমাত্র জানতে মনে হয় চেয়েছে কি? ফোর্স নাকি? হ্যাঁ, দ্য ফোর্স অফ দ্য ব্লো, ব্লো মানে এই পড়েছে তো, এই পড়লো, এই যে হাতে তো একটু লাগলো, দ্য ব্লো বাই দ্য বল অন দ্য হ্যান্ড অফ দ্য প্লেয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ফোর্স সিম্পলি ফর্মুলায় বসিয়ে দিচ্ছি, ডেল্টা পি বাই ডেল্টা টি। এখানে দেখো মাসের চেঞ্জ ঝামেলা হয়নি, মাসের চেঞ্জের ঝামেলায় যায়নি, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল টু ডেল্টা পিটা আমার কত হচ্ছে? আমরা ডেল্টা পি জানতাম এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম। তা এইটা তো আমার চেঞ্জ হয়নি, তাহলে এই পার্টটা আমার থাকবে না, ডিভাইডেড বাই ডেল্টা টি। কারণ দেখো আমি একটু আগে শিখেছিলাম না, ডেল্টা পি মানে এম ডেল্টা ভি
প্লাস ভি ডেল্টা এম। এখানে আমার এটা লাগলো না, কারণ ডেল্টা এম তো নিজে জিরো, মাসের তো বদল হয়নি, বলটা কি দু টুকরো হয়ে গেছে? আগের প্রবলেমটার মতন দুটো বল ছিল, দুটো আলাদা হয়ে গেল? তা হয়নি, সিম্পল একটা বল একটা বলই আছে ক্যাচেল বসানো। তাহলে আমি এটা যদি বসাই, তাহলে আমার ফর্মুলা কি আসছে? এম হচ্ছে এটা কাটাকুটি করবো না, একবারই করে দিই, 150/1000। এটা হচ্ছে এম ডেল্টা ভি, চেঞ্জ ইন ভেলোসিটি। দেখো 20 মিটার/সেকেন্ড, ক্যাচ লুপে দিয়েছি মানে কি বল চলছে, বলের সাথে দৌড়ে যাচ্ছি ওইসব নয়, আমার হাতে এসে বল পড়েছে জিরো। তাহলে এটা হবে 20 - 0। তাহলে ডেল্টা ভি হচ্ছে আমার 20 - 0। ব্যাস, এবার কি এইটুকু পার্ট হলো, এইটুকু পার্ট হচ্ছে এই পুরোটা, এই পুরোটা। তাহলে আরেকটা জিনিস দিয়ে ভাগ করা বাকি আছে, সেটা হচ্ছে 0.1 টাইম। তাই এটা ক্যালকুলেট করলে আমরা দেখবো কত। এখানে চলে আসি ক্যালকুলেশনটার জন্য, ফোর্সের জন্য এটা আমি পাচ্ছি 150/1000 ইন্টু 20 / 0.1। তা আমি কাটাকুটি করব, করে ঠরে সব জিরো ছিল কেটে গিয়ে দেখো 15×2 = 30, আর এই জিরো গুলো যদি ক্যালকুলেট করো, এটা এপাশ থেকে ওপাশে যাবে, তিনটে জিরো কেটে গিয়ে আমার সিম্পলি পড়ে থাকবে 30 নিউটন। অপশন দেখি আছে কিনা, 300 নিউটন হবে না, 150, 3, আবার ডি। বাহ, পরপর দুটো ডি পেয়েছি। তাহলে আমাদের সেকেন্ড প্রবলেমও হয়ে গেল। তো চলো দেখা যাক থার্ড প্রবলেম। আচ্ছা, a car accelerates uniformly to 36 km/h, 18 km/h to 36 km/h in 5 seconds. What is the acceleration in মিটার/সেকেন্ড স্কোয়ার? এবার দেখো অ্যাক্সিলারেশন কথা আমি বলেছিলাম না, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, একটা বলেছিলাম। ফোর্স হচ্ছে মা, মায়ের গল্প, মা কান ধরে তুলে দিয়েছে ঘুমোচ্ছিলে তুমি, তা সেটা কি, সেটা কোথা থেকে পেয়েছিলাম? দেখো এটা করানোর জন্য আমি একটা জিনিস বলি, আমরা তো নিউটনস ল এইভাবে শিখলাম, এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম বাই ডেল্টা টি। তাহলে এটাকে একটু ভেঙে লিখি, ভেঙে লেখাই যায়, কারণ এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা এক্সাম্পল দেবো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা হলো, ধরো লেখা আছে 2 প্লাস 3/7। তা আমি তো এটাকে এইভাবে লিখতে পারতাম, 2/7 প্লাস 3/7 লেখা যায় না? আমি সেই কাজটাই করেছি, দেখো ভালো করে 2 প্লাস 3/7 এর মতন ভেবে নাও। তো জিনিসটা এটা হয়েছে। এইবার দেখো একটু আগে আমি কি বললাম, আগের প্রবলেমটা তো কি ছিল, এই জিনিসটা জিরো হয়ে গেছিল না, ডেল্টা এম ইফ এম ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যার চেঞ্জ নেই, তাহলে ডেল্টা এম কি হবে? ডেল্টা এম হয়ে যাবে জিরো। তাহলে আমার এই ইকুয়েশনটা কিসে কনভার্ট হবে? এফ ইকুয়াল টু এম ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে এইটাকেই আমরা বলি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে আমরা শর্টে এ দিয়ে বলি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এফ হচ্ছে মা। ওই মজা করে বলেছিলাম, বলেছিলাম যে গল্পটা পরে কাজে লাগবে। দেখো এফ হচ্ছে মা, এম ইন্টু এ অ্যাক্সিলারেশন। বেশিরভাগ ক্ষেত্রে কখন এফ মা হয়ে যায়? যখন এম কনস্ট্যান্ট মানে ডেল্টা এম জিরো। তাহলে অ্যাক্সিলারেশন এখান থেকেও শিখে ফেললাম। তাহলে অ্যাক্সিলারেশন কোয়েশ্চেন করেছে, তাহলে অ্যাক্সিলারেশন কোয়েশ্চেন করেছে, ধরো তাহলে ভেলোসিটির চেঞ্জ, ভেলোসিটির চেঞ্জ কত? ডেল্টা ভি, সেটা কত? 36 - 18। এবার এটা কততে দিয়েছে? কিলোমিটার/আওয়ার। একটু আগে আমরা যখন ওই প্রবলেমটা করেছিলাম 1.8 নিয়েছিলাম কিলোমিটার/আওয়ার, ওই বয়স্ক লোকটার এক্সাম্পল দেওয়ার সময়। তা এটা কত হবে? 18 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিতে হবে, কারণ দেখো মিটার/সেকেন্ড স্কোয়ারে দিয়ে রেখেছে, কিলোমিটার/আওয়ার স্কোয়ারে দেয়নি। আচ্ছা এখান থেকে আরেকটা কথা, যে ইন মিটার/সেকেন্ড স্কোয়ার বলেছে, চেক করে দেখো তো ডেল্টা ভি, ভি এর ইউনিট কি হয়? মিটার/সেকেন্ড এসআই সিস্টেমে, এসআই সিস্টেমে। টাইমের ইউনিট কি হয়? টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে এটা ডিভাইডেড বাই এম বাই এস বাই আবার এস, সেটা করলে কত হবে? এটা করলে হবে আমার এম বাই এস স্কোয়ার, মানে মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ইউনিট। তাহলে আমরা এখানে চলে আসি, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেটা হবে 5/18 মিটার/সেকেন্ড। 18 18 কেটে গেল, তাহলে চলে এলো 5 মিটার/সেকেন্ড।
তাহলে ডেল্টা ভি পেয়ে গেছি, ডেল্টা টি দিয়ে ভাগ করতে হবে। বাহ, এ তো মুখে মুখে হয়ে যাবে। এ হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। আমি এত এক্সপ্লেন করে লিখছি তোমাদের বোঝার জন্য, তোমার কিন্তু এত কিছু করতে হবে না, ঠিক আছে? তুমি সিম্পলি দেখেই বলতে পারতে 36 মাইনাস 18 হয় 18। 18 কিলোমিটার পার আওয়ারকে আমি তাড়াতাড়ি কি করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ডিভাইডেড বাই টাইম, টাইম কত দিয়েছে? 5 সেকেন্ড। তাহলে 5/5 এক হবে, সিম্পল। তাহলে এটা 5/5 হচ্ছে আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আনসার আমাদের এবার অপশন বি তে চলে দিই। তাহলে 3টে অঙ্ক আমাদের হয়ে গেল। তো চলো নেক্সট স্টেপটা দেখা যাক। 4 নম্বরে কি আছে? হ্যাঁ, এইটা খুব বুদ্ধির অঙ্ক, দেখা যাক। একটু মাথা খাটাও দেখি একটু। আমি তো এখনই করে নেবো, এটা ভিডিওটা যখন দেখবে লাইভের পরে যখন আবার দেখবে তখন একটু পজ করেও, যদি টেলিকাস্ট দেখো পজ করে আবার ভাবার চেষ্টা করো কি হওয়া উচিত আমি করার আগে। তা আমি করেই দিচ্ছি। এখানে ধরো বলেছে ফেদার অফ মাস 20 গ্রাম ইজ ড্রপ ফ্রম এ হাইট, মানে একটা পালক ছিল ভাবো। তা পালকটাকে একটা পালক ছিল, ধরো এরকম একটা পালক ছিল, পালকটাকে আমি একটা জায়গা থেকে ড্রপ করেছি। পালকটার মাস দিয়েছে 20 গ্রাম। 20 গ্রাম অস্ট্রিচের পালকও এত মোটা হয় না, তো মজা এক্সাম্পল, বাস সিম্পল ভ্যালু দেওয়ার জন্য 20 গ্রাম দিয়েছে, ঠিক আছে? তা 20 গ্রাম একটা পালক পড়ছে। এবার পড়ার সময় ইজ ফাউন্ড টু ফল ডাউন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। ভেলোসিটি যদি কারোর কনস্ট্যান্ট থাকে, একটু বুদ্ধি লাগাও, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার কি ইনারশিয়ার চেঞ্জ হচ্ছে? কনস্ট্যান্ট ভেলোসিটি, ফার্স্ট ইনারশিয়া কোনটা বলছিলাম, কেউ রেস্টে থাকবে কেউ মোশনে থাকবে, সেটা চেঞ্জ করতে গেলে তার মোশন বা রেস্টার মধ্যে কোনো বদল দেখবো। কেউ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তার মানে তার তো কি নেই, তার ইনারশিয়ার চেঞ্জ নেই। ইনারশিয়ার চেঞ্জ যদি না হয় ফোর্সের কি প্রয়োজন আছে? ফোর্সের প্রয়োজন নেই। এটা কেন হয় সেটা অন্য একটা প্রবলেম হবে, আমরা এখানেই দেখতে পাবো যখন আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল করবো, তখন বয়ান্সি বলে একটা জিনিস হবে, তখন বুঝতে পারবে যে এটার উপর ফোর্স জিরো কি করে হলো। কারণ তোমার তো বলবে স্যার গ্রাম এত আছে, আর্থের তো গ্র্যাভিটি আছে, তাহলে তো এমজি হওয়া উচিত ওয়েটটা, তাহলে তো ফোর্স আছে, আর্থ একটা ফোর্স দিচ্ছে। পরে যখন আর্কিমিডিস প্রিন্সিপাল শিখবো তখন আমি জানতে পারবো যে এর উপর একটা বয়ান ফোর্স বলে একটা কিছু কাজ করবে। সেটা এই প্রবলেমের কাজ না, এই প্রবলেমে আমাকে এত কিছু ক্যালকুলেটই করতে হবে না, আমাকে সিম্পলি বলে দিয়েছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে একটু আগে আমি পেলাম না এফ ইকুয়াল টু এম এ, এ মানে কি ছিল? ডেল্টা ভি বাই ডেল্টা টি। কনস্ট্যান্ট দেখো, এম যখন কনস্ট্যান্ট ছিল তখন আমি ডেল্টা এম কত বলছিলাম? 0। তাহলে এটাই তো 0। তাহলে 0/সাম ভ্যালু কত হবে? 0/ডেল্টা টি কত হবে? 0। তাহলে এ হচ্ছে 0। এবার মজার ব্যাপার হলো এ যদি 0 হয়ে যায় তাহলে এফ কত হবে? এফ হয়ে যাবে 0। তাহলে এটা বোকা বানানোর জন্য দিয়েছে অনেকে, অনেক কিছু জিটি দিয়েছে, অনেক অনেক কিছু 20 × G করে ফোর্স টোর্স বাট্টার করে দেবে, কিন্তু না, এখানে কিন্তু একটা নেট ফোর্সের ব্যাপার আছে। সেই নেট ফোর্সটা কি? পালকটার উপর দেখো ওয়েট কাজ করেছে এমজি, আর পালকটার উপর নিশ্চয়ই ওপর দিকে উল্টো দিকে একটা ফোর্স কাজ করেছে, সেটা হচ্ছে আমার এমজিরই ভ্যালুর সমান কিন্তু ওপর দিকে, এই জন্য টোটাল ফোর্স কত হয়ে গেছে? 0। তুমি ভাবো এর একটা দই টানাটানি খেলার মতন, বা তোমার দুটো বন্ধু মিলে তোমার দুই হাতে দুজন, ভাবো একটা রুমাল ছিল, রুমালটাতে দড়ি বেঁধে একজন বন্ধু এদিকে টানছে আর একজন বন্ধু এদিকে টানছে, রুমালটা না যাচ্ছে এদিক না যাচ্ছে ওদিক, তার মানে নেট ফোর্স কত? 0। কারণ রুমালের কোনো রকম ইনার্শিয়ার চেঞ্জ হয়নি। তাহলে এখানে ফোর্স কত হবে? আনসার হবে আমাদের 0, কারণ এ 0, তাহলে এফও 0। ঠিক আছে? তাহলে এখানে আমি একটা মজা করে একটা কথা বলি বা নোট হিসাবে লিখি, তাহলে অনেক অঙ্কে অনেক তাড়াতাড়ি হয়, যে হোয়ার দেয়ার ইজ অ্যাক্সিলারেশন, আমি লিখি একটা কথা, হোয়ার দেয়ার ইজ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন দেয়ার ইজ নন জিরো নেট ফোর্স, বা শর্টে লিখলে হোয়ার দেয়ার ইজ অ্যাক্সিলারেশন দেয়ার ইজ ফোর্স, নন জিরো নেট ফোর্স। নেট ফোর্স ব্যাপারটা কিছুই না, ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি,
তা আমরা আরেকটু ডিটেলে পড়বো, যখন থার্ড লতে যাব এটা আরো ভালো করে বুঝতে পারবো। তা ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তা তখন আমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন সবই করতে পারি। তা সিম্পলি ভাবো যে এই বলটাকে আমি ধরে রেখেছি, তাই বলটা ধরে রাখতে পারছি কি করে, বলটা তো ওয়েট আছে, তাহলে আমিও নিশ্চয়ই আর্থ যে ফোর্সে ওকে টানছে তার ইকুয়াল আর অপোজিট ফোর্সেই বলটাকে ধরে রেখেছি। যদি না দিতাম তাহলে পড়ে যেত, আমি হাত সরালেই পড়ে যাচ্ছে। তাহলে আমাকে বলটাকে রেস্টে রাখতে গেলে ওর উপর কনস্ট্যান্ট ওয়েট কাজ করছে, তার এগেনস্টে আমাকে একটা ফোর্স দিয়ে ধরে রাখতে হচ্ছে। তাহলে টোটাল ফোর্স বলটা কত পেল, বলটা জিরো পেল, এটাকে আমরা বলছি নেট ফোর্স। নেট ফোর্স যদি জিরো হয় তাহলে অবজেক্টের কনস্ট্যান্ট ভেলোসিটি বা বলটা রেস্টেও থাকতে পারে, কনস্ট্যান্ট ভেলোসিটি বা রেস্টে থাকতে পারে, অ্যাক্সিলারেশন হলেই জানবো ফোর্স কাজ করেছে, নেট ফোর্স কাজ করেছে। তো এটা হয়ে গেল, আমাদের অপশন হবে পি। তাহলে ডি ডি বি বি হয়ে গেল। এর পরেরটা দেখি, লাস্ট প্রবলেম আজকের। এইটা হবে একটা ভালো, যে আমরা এই যে ডেল্টা পি ডেল্টা টি যেটা করেছিলাম, এই যে এত বড় বড় ইকুয়েশন করলাম, শিখলাম যে এফ হচ্ছে আমার, সেটা বেশ কাজে লাগবে। এটা কিরকম, আমরা একটা শিখেছিলাম যে এক্সপ্রেশনটা ডেল্টা পি বাই ডেল্টা টি, সেখান থেকে আমি পেয়েছিলাম এফ হচ্ছে এম ডেল্টা বি বাই ডেল্টা টি প্লাস ভি ডেল্টা এম বাই ডেল্টা টি। এটা কিন্তু নিউটনস সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড লস ম্যাথামেটিক্যাল ফর্ম। ঠিক আছে, তা এইটা আমার এখানে একটু কাজে লাগবে। বলছে এ রকেট ইজ ইজেক্টিং 50 গ্রাম অফ গ্যাসেস, 50 গ্রাম অফ গ্যাসেস পার সেকেন্ড। তাহলে ভাবো একটা রকেট আমি ধরে নিই আছে, তা রকেটটা কি করছে, গ্যাস বার করছে, গ্যাসগুলো কত, 50 গ্রাম গ্যাস বেরোচ্ছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে বেরোচ্ছে। তাহলে আমি দেখো 50 গ্রাম গ্যাস বেরোচ্ছে 1 সেকেন্ডে, গ্যাস বেরিয়ে যাচ্ছে মানে মাসের চেঞ্জ হচ্ছে, ধরে নাও অবজেক্ট রকেটের মাস এম, আর যে গ্যাসটা বেরোচ্ছে, তাহলে যেই গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেটা বদল হচ্ছে সেটা কত, ধরে নিলাম ডেল্টা এম। তাহলে পার সেকেন্ডে 50 গ্রাম গ্যাস বেরিয়ে যাচ্ছে বডি থেকে, তাহলে 50 গ্রাম হচ্ছে চেঞ্জটা পার সেকেন্ডে। তাহলে ডেল্টা এম বাই ডেল্টা টি হচ্ছে 50 গ্রাম পার সেকেন্ড। পরে আমরা গ্রামটাকে কেজিতে কনভার্ট করবো, আপাতত কোয়েশ্চেন শুনে ফার্স্ট স্টেটমেন্ট দেখি এটা আমার মাথায় চলে এসেছে। এটা হচ্ছে স্পিড অফ অ্যাট এ স্পিড, তার মানে এই যে এই পার্টটা ভেলোসিটি, তাহলে ভি হচ্ছে কত, ভি দিয়েছে 500 মিটার পার সেকেন্ড। বলেছে দ্য অ্যাক্সিলারেটিং ফোর্স অন দ্য রকেট উইল বি, তাহলে অ্যাক্সিলারেটিং ফোর্স কত। তার মানে দেখো এখানে এটা সম্পর্কে কিছু বলেইনি। ভাবো একটা রকেট যখন ছিল এরকম, তা রকেটটা তো ওপরে উঠছে, তাহলে শুরুতে ওর ওপর ফোর্স কত ছিল, টোটাল ফোর্স 0, কারণ ও তো রেস্টে ছিল, রেস্ট থেকে যদি উঠছে মানে নেট ফোর্স কাজ করছে। তার মানে বাইরে থেকে কোনো ফোর্স কি রকেটের ওপর কেউ দিচ্ছে, আমি কি ছুড়ে মেরেছি রকেটটাকে, না, ইন্টারনালি ভেতর থেকে কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য গ্যাস বেরোনো শুরু করেছে, সেই জন্য ইন্টারনালি একটা ফোর্স পেয়েছে, রকেটটা উপরে ওঠা যাচ্ছে। তাহলে এক্সটার্নাল, নিউটনস লতে কি বলেছিলাম, এফ হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এইখানে এফটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কিন্তু আসলে 0। তাহলে বলছে এম, আর এটা তো এম এ শিখেছিলাম, এম এ প্লাস ভি ডেল্টা এম বাই ডেল্টা টি। এখান থেকে একটা জিনিস পেয়ে যাব, এম এ হবে, এটা এই পাশ থেকে পাশে গেলে মাইনাস হয়, মাইনাসটা ওকে দিয়ে দিলাম, মাইনাস ভি ডেল্টা এম বাই ডেল্টা টি, ব্যাস। তাহলে আমাকে বলেছে দ্য অ্যাক্সিলারেটিং ফোর্স, মানে এটাই জানতে চেয়েছে, এম এ, এম এটাই কি আমার ফোর্স, কিন্তু এই ফোর্সটা কি ইন্টারনালি ডেভেলপ করেছে, এটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেটিং ফোর্স। তাহলে সেটা কত হবে, সিম্পলি এটা গুণ এটা। এবার মাইনাস এলো কেন, মজার ব্যাপার দেখো, গ্যাস এদিকে বেরোবে আর রকেট এ অ্যাক্সিলারেশন নিয়ে উপরে উঠবে, তাহলে রকেটের ভেলোসিটি চেঞ্জ ওপর দিকে, গ্যাসের
গ্যাস যেটা বেরিয়েছিল সেটা নিচের দিকে, অ্যাক্সিলারেশন ওর ওপর দিকে। এই জন্যই দেখো দুটো ডাইরেকশন অদল বদল হয়েছে বলে একটা মাইনাস সাইন এসেছে। মাইনাস সাইনটা বোঝাচ্ছে এ অ্যান্ড ভি আর অপোজিট ইন ডাইরেকশন। তাই ডাইরেক্ট এটা চাইনি, এটা আমি অঙ্কটা করতে করতে থিওরিটাও পড়ে ফেললাম। তাহলে আমার আনসার কত হবে? 500 ইন্টু 50। এবার 50টাকে কনভার্ট করতে হবে 1000 দিয়ে, 1000 কেজি দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা গ্রামে আছে। তাহলে কেটে গেল সব, হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মিটার পার সেকেন্ড স্কোয়ার না তো, ও হ্যাঁ এক ছিল, তাহলে তো ঝামেলাই নেই। এটা ফোর্স চেয়েছে, ফোর্সটাই বার করেছি, তাহলে কত হলো? 25 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন। তো চলো, আজকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।